আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? দেখো, পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে আমাদের যে প্রাচীন সভ্যতা আছে, ঠিক আছে, এই প্রাচীন সভ্যতার আমরা মিশরীয়, তারপর তোমরা যে আরো যে সভ্যতাগুলো আছে, ঠিক আছে, ক্যালডীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, এই সবগুলো নিয়ে আমরা কি করছিলাম, আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আমাদের আলোচনার সেকেন্ড পার্টে আছি। তো সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব, আমরা সিন্ধু সভ্যতা থেকে গ্রিক সভ্যতার আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, তো আমরা আলোচনার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আলোচনা করব কি নিয়ে? সর্বপ্রথম আমরা আলোচনা করব আমাদের সিন্ধু সভ্যতা নিয়ে। দেখো, খুব মজার একটা জিনিস, আমরা যে পূর্ববর্তী ক্লাসে এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করেছি, কোনো আলোচনার মধ্যেই কিন্তু আমরা আমাদের ভারতীয় উপমহাদেশ নিয়ে আলোচনা করি নাই, কিন্তু এই পার্টে আমরা ভারতীয় উপমহাদেশের বেশ কয়েকটা সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, অবভিয়াসলি এটা নিয়ে আলোচনা করতে হয়, কেন? আমাদের দেশ হলো বাংলাদেশ, আমরা নিজেরা বাঙালি জাতি। হ্যাঁ, আমাদের দেশ হলো বাঙালি জাতি। তো এই বাংলাদেশের আশেপাশে যে সভ্যতাগুলো ছিল, এগুলা জানা কথা, পরীক্ষাগুলোর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসটা যদি আমরা সহজে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের পূর্ববর্তী যে সভ্যতাগুলো ছিল, পুন্ড্র, গৌড়, বরেন্দ্র, হরিকেল, সমতট, এইটার সাথে আমরা কি করবো, সমসাময়িক কাছাকাছি একটা ধারণা পাবো। ঠিক আছে, তো এর কথা চিন্তা করে আমরা এখন শুরু করব সিন্ধু সভ্যতা। তো আমাদের প্রাচীন ভারত এবং পাকিস্তানের কিছু অংশ মিলে একটা সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতাটার নাম ছিল সিন্ধু সভ্যতা, যার ইংরেজি নাম হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। বুঝতে পারছো? বা সিন্ধু সভ্যতা। তো এই সিন্ধু সভ্যতাটা মূলত গড়ে উঠেছিল দুইটা নদীর তীরে। বুঝতে পারছো? এটা হলো তোমার মানে এটা নর্মালি তোমার দুইটা নদীর তীরে গড়ে উঠেছিল। এটা হলো তোমার হরপ্পা আর এটা হলো তোমার মহেঞ্জোদারো। এইটা নর্মালি এই দুইটা ইয়াকে কেন্দ্র করে, দুইটা নগরকে কেন্দ্র করে এই সিন্ধু সভ্যতাটা কি করছিল, গড়ে উঠেছিল। তো এইটা হইল তোমার সিন্ধু নদী। ঠিক আছে, এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর প্রধান দুটো শহর কি ছিল? একটা হলো হরপ্পা, একটা হলো কি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। তো এই যে এই সভ্যতাটা না, এই সভ্যতাটা মোটামুটি তোমার যে আজকে থেকে প্রায় ৩,৫০০ বছর আগে, ঠিক আছে, মানে খ্রিস্টপূর্বাব্দ মোটামুটি ৩,৫০০ বছর, আজকে থেকে প্রায় অনেক বছর আগে, মানে খ্রিস্টপূর্ব ৩,০০০ ৩,৫০০ বছর থেকে মোটামুটি তোমার এই যে খ্রিস্টপূর্ব ১৫০০ পর্যন্ত, এর আগে থেকে এই সভ্যতাটা গড়ে উঠেছিল বলে সবাইকে কি করা হয়, মনে করা হয়। তো এই সভ্যতাটা মেইনলি হরপ্পা এবং মহেঞ্জোদারো, এটা ছিল প্রধান করে গড়ে উঠছে। আবার যে হরপ্পা যে শব্দটা আছে, হরপ্পা যে অংশটা আছে, এইটা আবার ছিল মেইনলি রাবি নদীর তীরে। কি নদীর তীরে? রাবি নদীর তীরে। তো এই যে হরপ্পা, এই হরপ্পাটাকে একসময় কি হলো, তো একটা সভ্যতা বলা হয়তো ওয়ান কাইন্ডস অফ, কারণ তারা মানে একটা সভ্যতা হইতে গেলে মোটামুটি যা যা লাগে তারা সবকিছু হইতো। এবং এরা ছিল সংস্কৃতিতে বা কালচারাল বা সংস্কৃতিতে, এই হরপ্পা ছিল অনেক বেশি কি আধুনিক। সংস্কৃতিতে ওরা ছিল মোটামুটি কি অনেকটা আধুনিক, সেটা হরপ্পা সভ্যতার এরা। এবং মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো একটা শব্দ, যেই শব্দটার বাংলা অর্থ হলো তোমার মৃতের ডিবি। বুঝতে পারছো? যে শব্দটার বাংলা অর্থ হলো তোমার মৃতের ডিবি। বুঝতে পারছো? মানে উঁচু একটা অংশ আর কি। তো মহেঞ্জোদারো ওয়ার্ডটা আমি নর্মালি কখনো ভুলি না। কেন ভুলি না? তো একটা সময় ছিল যখন আমি প্রচুর পরিমাণে মুভি দেখতাম। কি করতাম? আমি প্রচুর পরিমাণে মুভি দেখতাম। সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো খুব বেশি দেখা হতো, পাশাপাশি বলিউডের ফিল্মগুলো দেখতাম। এখন কমাই দিয়েছি, দেখি না ধরতে গেলে। তো ঋত্বিক রোশন ছিল আমার মোটামুটি খুব ভালো একজন, আমি ঋত্বিক রোশনের একজন ফ্যান ছিলাম। তো ঋত্বিক রোশনের কেরিয়ারে একটা ফ্লপ মুভি ছিল, নাম হলো তোমার মহেঞ্জোদারো। বুঝতে পারছো? এই যে মহেঞ্জোদারো একটা নামে একটা ফ্লপ একটা মুভি ছিল, যেই মুভিতে তার সাথে পূজা হেজ অভিনয় করছিল বা পূজা হেগড়ে অভিনয় করছিল। তো এই মুভিটা মেইনলি যে সভ্যতাকে বা যেই সময়কালকে নির্দেশন করতো, ওইটা ছিল তোমার মহেঞ্জোদারো। বুঝতে পারছো? এটা ঋত্বিক রোশন মুভিটা করছিল। তো এই মহেঞ্জোদারো মুভির শেষের দিকে দেখা যায় যে বড় ধরনের একটা নদীতে একটা বাঁধ ভাঙে, বাঁধ ভেঙে কি করে সবকিছু ভাসায় নিয়ে যায়, যার উপর থেকে একটা গঙ্গা বা পদ্মা নদীর সৃষ্টি হয়। বুঝতে পারছো? এই সেম ভাবে এই মহেঞ্জোদারো ছিল মোটামুটি ওই সভ্যতাকে নির্দেশ করে। তো আমরা আগে পড়ছিলাম যে সাউথ ইন্ডিয়ান এলাকাগুলোতে বা ইন্ডিয়ার যে এলাকাটা ছিল, ওইখানে মোটামুটি দ্রাবিড় জাতির এরা কি করতো, বসবাস করতো। এই জন্য বলা হয় যে এই সভ্যতা মেনলি দ্রাবিড় জাতির মানুষরা কি করতে পারতো, মানে গড়ে তুলেছিল বা এটা তাদেরকে যে ইয়ে করেছিল। তো সিন্ধু সভ্যতাতে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সিন্ধু সভ্যতা পরীক্ষার মাঝে যেই জিনিসটা সবচেয়ে বেশি আসে, সেটা হলো ওদের পয় নিষ্কাশন ব্যবস্থা। বুঝতে পারছো? বা সেচের ব্যবস্থার জন্য, বা এক কথায় বলতে গেলে তাদের নগর পরিকল্পনার জন্য তারা ছিল
সবচেয়ে বেশি পরিচিত। কিসের জন্য? নগর পরিকল্পনার জন্য। কারা বেশি বেস্ট ছিল? সিন্ধু সভ্যতার মানুষের নগর পরিকল্পনার জন্য সবচেয়ে বেশি বেস্ট ছিল। তারা কি করতো? তারা তাদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য তারা কি করতো? পাকা রাস্তার ব্যবস্থা করছিল। তারপর তাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা, এজন্য তারা কি করছিল? একটা সুপরিকল্পিত ড্রেনেজের ব্যবস্থা ছিল। তারা অনেক সময় কি করছিল? ইটের বাড়ি ছিল। এবং তাদের নিরাপদ পানির জন্য, কি নিরাপদ পানি, তারা যাতে সুপেয় পানি সহজেই গ্রহণ করতে পারে, এই জন্য তারা কি করছিল? অনেকগুলো কূপ নির্মাণ করছিল। কূপ কি জানো? কূপ মানে হইলো তোমার এরকম একটা মাটির নিচে অবস্থিত এরকম একটা জায়গা, যেখানে কি করে, ধরো তোমার এই যে এটা হলো তোমার মাটি, এখানে উপরে থাকতো, এখানে তোমার এই যে রশি দিয়ে কি করতো? পানিটা নিতে হইতো, ঠিক আছে? এখানে বালতি টালতি দিয়ে করতো, ঠিক আছে? এখানে বালতি থাকতো। তো এখানে ছিল কূপ, বুঝতে পারছো? এখানে প্রচুর পরিমাণে পানি থাকতো। তো তারা কি করছিল? এই কূপের ব্যবস্থা করছিল যাতে তারা কি করতে পারে? সহজে পানি তুলতে পারে। তো তারা কি করেছিল? এই ব্যবস্থার জন্য তারা কি করছিল? মোটামুটি সবচেয়ে বেশি ছিল। এবং তারা সবচেয়ে বেশি ছিল কৃষিকাজ যে তারা করতো। কৃষিকাজের মধ্যে আধুনিক সেচ ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? তারা আধুনিক সেচ ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। সেচ ব্যবস্থার জন্য এই সব সিন্ধু সভ্যতার মানুষ ছিল। এটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে? তো তারা মেইনলি কিসের জন্য বিখ্যাত ছিল? নগর পরিকল্পনা। মানে পরিকল্পনার মধ্যে কি আছে? তারা কি করতো? পাকা রাস্তা ছিল, ড্রেনেজ ব্যবস্থা ছিল, ইটের বাড়ি ছিল, কূপ ছিল, সবকিছু ছিল। তো সিন্ধু সভ্যতার মানুষরা তারা ছিল মোটামুটি ব্রোঞ্জ যুগের মানুষ। কোন যুগের মানুষ? ব্রোঞ্জ। সিন্ধু সভ্যতার মানুষ ছিল ব্রোঞ্জ যুগের। কোনটা? ব্রোঞ্জ যুগের মানুষ। তো তারা ওই সময় তারা কি করতে পারতো না? লোহার ব্যবহার জানতো না। লোহার ব্যবহারটা সিন্ধু সভ্যতার মানুষরা কি করতে পারতো না? জানতো না। লোহার ব্যবহারটা তারা কি করতে পারতো না? জানতো না। এই জন্য তারা কি করতো? মোটামুটি পিতল বা ব্রোঞ্জের জিনিসগুলো তারা কি করতো? ইউজ করতো। এবং তারা ওজনের জন্য কি করতো? বাটখারা ব্যবস্থা করতো। আচ্ছা, বর্তমান সময়ে তো আমরা দেখি যে পরিমাপ করার জন্য আধুনিক মেশিন চলে আসছে। আমরা কি করি বর্তমান সময়ে? তোমার এই যে কি বলে, তোমার এই যে মেশিন যেগুলো আছে, মেশিন দিয়ে করে ফেলি। যেমন একটা সময় ছোটবেলায় আমি দেখতাম যে আমার আব্বু কি করতো, বা আমার বাপের যে ব্যবসা আছে, আমাদের মুদিমালের ব্যবসা, তো আব্বাকে দেখতাম যে ছোটবেলায় এরকম বাটখারা ধরে সারগুলা এভাবে মাপতো। বুঝতে পারছো? সারগুলা এইভাবে মাপতো, 2 কেজি 3 কেজি, 1 এ 1, লাভের লাভ, 2 এ 2, 3 এ 3, 4 এ 4, 5 এ 5, 6 এ 6, মানে এভাবে ধান কি করতো, বা এভাবে সারগুলো কি করতো আমার বাপে ওজন করতো, বা আমাদের নানা ছিল, ঠিক আছে, আশিগুলো নানা ছিল, বা ওরকম আল্লাহজ নানা ছিল, ওনারা করতো। তো আমি খুব মজা করে দেখতাম। কিন্তু বর্তমান সময়ে কিছু একটা পরিমাপের যন্ত্র আসছে, ওইখানে তুমি জিনিসটা দিলেই উপরে যে 1 কেজি, 1.01 কেজি এরকম ভাবে করতে। আমি রেগুলার গেলে আমার দোকানে গিয়ে সর্বপ্রথম আমার ডিউটি হলো ওই কি বলে মেশিনের উপরে দাঁড়ায় আমি কি করি? আমার নিজের ওজন মাপি। তো এই জিনিসটা এখন কিন্তু আগে ছিল না। তো এই যে ওজনের জন্য 1 কেজি, 2 কেজি, 100 গ্রাম, 200 গ্রাম, ঠিক আছে, 25 গ্রাম, 50 গ্রামের যে বাটখারা আছে না, এই বাটখারাটা আসছিল কোথেকে? আমাদের এই সিন্ধু সভ্যতা থেকে। তারা কি করতো? বাটখারা তারা করতো। এবং তারা যেটা পরিমাপ আছে না, ঠিক আছে, কত মিটার উচ্চতা, কত সেন্টিমিটার, যেমন আমার উচ্চতা বর্তমানে 5 ফুট 8, ঠিক আছে, এটা কিভাবে করে আমি পরিমাপ করি? স্কেলের মাধ্যমে। যে এই যে স্কেলের ব্যাপারটা সর্বপ্রথম করছিল কারা? আমাদের এই সিন্ধু সভ্যতার মানুষরা। এবং তারা কি করতো? পাথরের গায়ে সিলমোহর দিত। একটা পাথরকে তারা কি করতো? একটা পাথরকে বিভিন্ন একটা স্বীকৃতি দিত। ধরো তোমার এই যে গোল করতো, অনেক সময় আয়াতাকৃতির করতো, অনেক সময় তোমার এই যে এটা বর্গাকৃতির, অনেক সময় তারা কি করতো? আয়াতাকৃতির করতো। এখানে তারা কি করতো? সিল মেরা দিত। যেমন ধরো তোমার এই যে ডিপ জলের সিল মেরা দিব গান না, কিন্তু ওই সিল না। এখানে তারা কি করতো? নিদর্শন বা পৌঁছানোর জন্য, বুঝানোর জন্য তারা কি করতো? একটা সিল মারতো। যেমন ধরো তোমার এই যে মানে হরপ্পা, তোমার এই যে রাভি, এরকম একটা ছিল। যেমন ধরো তোমার এই যে আমার নামে একটা মুদ্রা ছিল তৎকালীন সময়ে, বা ধরো আর কি, যেমন সানি, ধরো তোমার যে আর ওই রকম নামে তোমার যে অনেক সময় ছিল, যেমন আয়াত, ঠিক আছে, এরকম ভাবে। বা ধরো তোমার যে আমি জাস্ট নামগুলো এমনিতে বললাম, জাস্ট তারা কি করতো ওই সময় তোমার যে জাস্ট সিল মোহর মেরে দিত, জাস্ট মানে কি বলে পরিচিতির জন্য। এইটা আবার কাজে ছিল মেসোপটেমিয়াদের সাথে কি করতো? মিল ছিল। তো মোটামুটি আমাদের যে এই সিন্ধু সভ্যতা যেটা আছে, আমাদের এই সিন্ধু সভ্যতার ক্ষেত্রে বা আবিষ্কারের ক্ষেত্রে মোটামুটি অনেক অনেক ব্যক্তির কি আছে? অনেক অনেক প্রচুর পরিমাণে ভূমিকা আছে। বুঝতে পারছো? এখানে দেখো মোটামুটি আমাদের যে ভারতীয় যে প্রত্নতত্ত্ব যে বিভাগটা আছে, এই ভারতীয় প্রত্নতত্ত্বের যে বিভাগটা আছে, এইটার যে অধিকর্তা ছিল আলেকজান্ডার কেনিংহাম। এই যে আলেকজান্ডার কেনিংহাম কি ছিল? ভারতীয় তোমার যে প্রত্নতত্ত্ব বিভাগের কি ছিল? কর্মকর্তা ছিল আলেকজান্ডার কেনিংহাম। উনি কত সালে? উনি কি করছে? 1875 সালে। কত সালে? 1875 সালে একটা ইউনিট গঠন করছে। কি করছে? কিসের জন্য? তোমার যে এই সর্বপ্রথম আমাদের যে হরপ্পা যেটা আছে, এই হরপ্পাতে উনি কি করছে? একটা আমাদেরকে আলেকজান্ডার কেনিংহাম কি করছে?
হরপ্পা লিখিতে যে পাথরের যে স্কেচ আছে, এই যে পাথরের যে স্কেচ বা সিলমোহর আছে, এটা কি করছে সর্বপ্রথম উনি কি করছে আবিষ্কার করছে, মানে কত সালে 1875 সালে, কে আমাদের আলেকজান্ডার কেনিংহাম উনি করছে। পরবর্তীতে দয়ারাম সাহানি, এই যে দেখো দয়ারাম সাহানি, একটা সুন্দর একটা নাম দয়ারাম সাহানি, উনি কি করছে 1921 সালে, দয়ারাম সাহানি কত সালে 1921 সালে, ডিএস দয়ারাম সাহানি, ডিএস দয়ারাম সাহানি 1921 সালে কি করছে উনি তোমার যে এই আমাদের যে বর্তমান যে পাঞ্জাব প্রদেশ আছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, এই পাঞ্জাব প্রদেশে কি করছে উনি মোটামুটি হরপ্পা নামে কি করছে একটা প্রাচীন, এই যে হোয়ার ইজ হরপ্পা, এই যে হরপ্পা নামে একটা প্রাচীন শহরের কি করছে একটা নিদর্শন আবিষ্কার করছে আমাদেরকে দয়ারাম সাহানি 1921 সালে। এরপরে 1922 সালে কি করছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 সালে আমাদের একজন বাঙালি, এই যে অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ, ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, উনি কি করছে 1922 সালে মোটামুটি আমাদের এই যে সিন্ধু সভ্যতার যে মহেঞ্জোদারো যে জায়গাটা আছে, এই মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করছে কে আমাদের এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে আলেকজান্ডার কানিংহাম কি করছে 1875 সালে কি করছে হরপ্পা যে সভ্যতা আছে এটা মোটামুটি দেখছে। এরপরে 1921 সালে আমাদের দয়ারাম সাহানি কি করছে হরপ্পার আবিষ্কার করছে, ঠিক আছে। এরপরে 1922 সালে আমাদের বাঙালি একজন ব্যক্তি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি করছে মহেঞ্জোদারো যে অংশটা আছে এই অংশটা কি করছে মোটামুটি ধ্বংসাবশেষ আবিষ্কার করছে। তো এই ধ্বংসাবশেষে তারা আবিষ্কার করতেছেন আস্তে আস্তে। তো এরপরে অ্যাক্সিডেন্টলি আমাদের তাম্র শাসন আছে না, বা তামার পাতে যে শাসন, কি তাম্র শাসন, আমাদের তামার পাতে যে অধ্যাদেশ অনুযায়ী দিয়ে শাসন ব্যবস্থা তাম্র শাসন, এই তাম্র শাসনের যুগটা কি করে বের হয়ে আসে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের আবিষ্কৃত মহেঞ্জোদারোর কি আবিষ্কারের ফলে আমাদের কি করে তোমার যে এই তাম্র শাসনের অবস্থাটা কি হয় বের হয়ে আসে। এরপরে তৎকালীন সময়ে জন মার্শাল, এই যে জন মার্শাল যে ব্যক্তি আছে না, উনি ছিল প্রাচীন ভারতের তোমার যে প্রত্নতত্ত্ব যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের মানে কি বলেছিল তোমার যে এই উনি ছিল হেড, কে জন মার্শাল, উনি ছিল হেড। তারপর উনি কি করছে উনার নির্দেশক্রমে তোমার যে কাশীনাথ দীক্ষিত, ননী গোপাল মজুমদার, মর্টিমার হুইলার, এই ব্যক্তিরা কি করছে প্রচুর পরিমাণে কি করছে খনন চালাইছে, এবং খনন চালা আমাদের সম্পূর্ণ যে সিন্ধু সভ্যতা আছে এই সভ্যতার আবিষ্কৃতটা তারা কি করছে মোটামুটি করতে পারছে। তো এই ছিল মোটামুটি হলো তোমার সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুলা। এরপরে তুমি যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আচ্ছা তুমি যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া এই জিনিসটার মধ্যে সবচেয়ে কি মোস্ট ইম্পর্টেন্ট কি, আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো তোমার নগরকরি বলবো না, তারা কি করছে উন্নত একটা সেচ ব্যবস্থার জন্য তারা কি ছিল বিখ্যাত ছিল, কিসের জন্য সেচ ব্যবস্থার জন্য কি ছিল বিখ্যাত ছিল, কারা আমাদের এই সিন্ধু সভ্যতার মানুষরা সেচের জন্য। এরপরে আছে এলো তোমার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছিল বাঙালি, উনি কি সিন্ধু সভ্যতা আবিষ্কার করছে এইটা। এরপরে তোমার মহেঞ্জোদারো হরপ্পা সিন্ধু রাবি নদীর তীরে অবস্থিত, মহেঞ্জোদারো মানে হলো তোমার মৃতের ডিবি, এই জিনিসটা মোটামুটি তোমার ইম্পর্টেন্ট। এরপর আসতে পারে যে মহাদেশের সর্বপ্রাচীন সভ্যতা কি, এটা কি হবে আমাদের কি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা অনেক অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সট এপিসোডে যাই বা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে আমরা দেখতে পারবো আমাদের যে সিন্ধু সভ্যতা আছে এই সিন্ধু সভ্যতার ছবিগুলা। দেখো সর্বপ্রথম যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের মধ্যে আবিষ্কৃত হরপ্পা এবং মহেঞ্জোদারো যে অংশগুলো আছে এইগুলো ছিল মোটামুটি তাদের ধ্বংসাবশেষ, রাজবাড়ির ধ্বংসাবশেষ। এরপর এটা ছিল ড্রেনেজ সিস্টেম, এই যে দেখো এটা ছিল রাজবাড়ি দেখো প্রত্যেকটা ড্রেনেজ, প্রত্যেকটা যে তোমার যে দেখো আমরা বর্তমান সময়ে অনেক বড় বড় বিল্ডিং দেখি 20 তলা 30 তলা, ঠিক আছে। একটা সময় ছিল আমাদের যে ধরো তোমার যে একটা সময় ছিল আজকে থেকে খুব বেশি বছর আগে না, তোমার এই যে আজকে থেকে ধরো তোমার যে 40-50 বছর আগে, ধরো এটা আমার বাড়ি, হ্যাঁ এটা আমার বাড়ি, তো আমার বাড়ির মোটামুটি দেখা গেছে যে মোটামুটি তোমার যে কি বলবো মোটামুটি তোমার যে এই আমার বাড়ির পাশে, হ্যাঁ আমার বাড়ির পাশে দেখা গেছে যে ওয়াশরুম যেটা আছে আমার বাড়ির দূরে ছিল, ঠিক আছে, ওয়াশরুম বা তোমার যে টয়লেট, এটা কি ওয়াশরুম বা টয়লেট, এটা আমাদের অনেক বাড়ির থেকে অনেকটা দূরে ছিল। কিন্তু বর্তমান সময় দেখবা যে আমাদের যে বিল্ডিং গুলো আছে এখানে দেখবা যে টয়লেট আমাদের বা ওয়াশরুম আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম হয়ে গেছে, কিন্তু একটা সময় এটা কিন্তু ছিল না। তো আজকে থেকে প্রায় 5,500 বছর পূর্বে একটা জাতি, সিন্ধু জাতি, তারা কি করছিল উন্নত একটা ড্রেনেজ ব্যবস্থা বিল্ডিং এর ভিতরে তারা কি করছিল আবিষ্কার করছিল। এই যে দেখো ড্রেনেজ ব্যবস্থাটা করছিল কারণ আমাদের এই ইয়ারা দেখো ড্রেনেজ ব্যবস্থা ছবিগুলো আছে, ড্রেনেজ ব্যবস্থা, এই যে দেখো কূপ, ড্রেনেজ ব্যবস্থা তারা কি করছিল এই জিনিসটা আবিষ্কার করে রাখছিল। তারা কতটা উন্নত ছিল তৎকালীন সময়ে, এবং তারা তাদের নারীদেরকে
আমাদের ভারতীয় উপমহাদেশে নারীদেরকে আগে থেকে ভালোভাবে ট্রিট করা হয়। তারা তাদের নারীদেরকে কিভাবে ট্রিট করতো, এবং ট্রিট করার অনেক বড় একটা মাধ্যম ছিল জুয়েলারি বা কি গহনা, জুয়েলারি বা গহনা বা গয়না। ঠিক আছে, এই যে তাদের গয়নাগুলো যে কতটা সুন্দর ছিল এবং ঠিক আছে কতটা কি ছিল আধুনিক ছিল বা দৃষ্টি মানে নন্দন ছিল। এই যে দেখো তাদের গয়নাগুলোর ছবিটা এখানে আমি তোমাদেরকে কি করছি দিয়ে দিছি। এই ছিল মোটামুটি আমাদের সিন্ধু সভ্যতার অনেকগুলো আলোচনা। এরপরে তোমরা চলে আসো ফিনিশীয় সভ্যতা। দেখো ফিনিশীয় সভ্যতা বলতে এখানে যে তুমি ফ্রান্স বলে ফেলবা, ঠিক আছে, বা ফ্রেঞ্চ বলে ফেলবা, এটা করে খুব বাজে একটা সিদ্ধান্ত হবে, এটা না। ফিনিশীয় সভ্যতা বলতে ফ্রান্সে গড়ে ওঠা সভ্যতা না। ফিনিশ সভ্যতা বলতে বোঝানো হয় লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরের মাঝখানে যে অংশটা ছিল, বুঝতে পারছো, মাঝখানে যে অংশটা ছিল এই অংশটার একটা সরু একটা ফালি, বুঝতে পারছো, তোমার যে এক ফালি সরু, এক ফালি মানে একটু সরু মানে চিকন চিকন একটা অংশতে তোমার যে কি ছিল তাদের এই সভ্যতাটা গড়ে উঠছিল, বুঝতে পারছো। এবং আমি তোমাদেরকে কিন্তু আগেই বলছিলাম এটা একটা কিন্তু দেখো লেবানন, লেবানন মানে কি আরব কান্ট্রি, লেবানন একটা আরব কান্ট্রি না, লেবানন একটা আরব কান্ট্রি না, হ্যাঁ। তো ওই আরব কান্ট্রিগুলোর মানে তোমাদেরকে আমি বলছিলাম যে তারা কৃষিকাজ করতে পারতো না, কারণ তাদের দেশে পুরোটা কি ছিল মরুভূমি বা ডেজার্ট। তো মরুভূমি থাকার কারণে তারা কৃষিকাজ ওই রকম ভাবে করতে পারতো না। তারা কি করতো, বাণিজ্য করতো, তারা সুন্দর সুন্দর জিনিস বানায় অন্য জায়গায় নিয়ে যেত এবং অন্য দেশের জায়গাগুলো জিনিসগুলো তাদের এখানে আনতো। তাদের একমাত্র ওয়ে ছিল বাণিজ্য। সেম ভাবে ফিনিশের সভ্যতার মানুষ যারা ছিল তাদের একমাত্র আয়ের উৎস ছিল কি করে, বাণিজ্য। তারা কি করতো, উটের মাধ্যমে করে বা তোমার যে আরো অন্যান্যদের মাধ্যমে তারা কি করতো, জিনিসগুলোকে নিয়ে যেত। তো এইখানে দেখো বাণিজ্য করতে গেলে কি লাগে, বাণিজ্য করতে গেলে একটা রুট লাগে বা একটা রুট লাগে। বাণিজ্য করতে গেলে কি লাগে, একটা রুট লাগে, তাই না, রুট বা রাস্তা লাগে। বাণিজ্য করতে গেলে রুট বা রাস্তা লাগে। তো তাদের যে রাস্তাটা, এখন দেখা যাচ্ছে যে মরুভূমির মধ্যে দিয়ে তারা পূর্ববর্তী সময় তারা কি, তাদের কোনো বাহন ছিল না, তাদের বাহন কি ছিল, উট। আমরা যেমন বর্তমান সময়ে তোমার যে আমরা কি করে বর্তমান সময়ে গাড়ি আছে, ট্রেন, তারপর তোমার যে প্রাইভেট কার, এগুলো বর্তমান সময়ে ছিল বা আছে, বর্তমান সময় আছে, কিন্তু তৎকালীন সময় এই গাড়িটা তাদের বাহন ছিল না। তাদের বাহন ছিল তৎকালীন সময় কি, উট, ঘোড়া এবং কি গাধা। ঠিক আছে, এইটা তাদের সোয়ারি ছিল তাদের কি বেশি, এইটা মোটামুটি তারা কি করতো, চলাফেরা করতো। এখন এই মরুভূমিতে এক একটা মরুভূমির মানে আয়তন অনেক, এবং মরুভূমিগুলো কিন্তু দিনের বেলায় অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায়। দিনের বেলা যেহেতু গরম হয়ে যায় তারা তাদের যাত্রাগুলো করতো রাতের বেলায়, দিনের বেলায় তারা রেস্ট নিত এবং রাতের বেলা তারা চলাফেরা করতো। তো এতটুকু জায়গা তো তারা যাইতে পারবে না, তাদের যা বাহন নাই, তখন তারা কি করতো, তোমার যে এই রাতের বেলা যেহেতু চলাফেরা করবে, তো চলাফেরা করার ক্ষেত্রে দিকটা কিভাবে বুঝতে, যে কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব, এগুলো তারা কিভাবে বুঝতো, তারা দিক নির্ণয় তো বুঝতে পারতো না, বুঝো নাই। তো একটা পর্যায়ে তারা কি করছে, কিছু করছে, তোমার যে আকাশের যে তারাগুলো আছে, বুঝতে পারছো, তারাগুলো দিকে তারা মনে করছে যে এইটা এইদিকে ওইটা এইদিকে, এবং যেই তারাগুলো ছিল ওই তারাগুলোর নাম ছিল ধ্রুব তারা বা নর্থ স্টার। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এই আমাদের আকাশে সব সময় দেখবে যে উত্তর দিকে কয়েক সময় দেখবে যে 7 থেকে 8টা তারা একত্রিত কি করছে, জল করতেছে একসাথে, কাছাকাছি কাছাকাছি, এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে তোমার এই যে 7 থেকে 8টা তারা দেখবে যে জল করতেছে এরকম ভাবে কাছাকাছি, 7 থেকে 8টা তারা এরকম ভাবে জল করতেছে। তো এই যে তারাগুলো আছে না, এই তারাগুলোকে বলা হয় কি ধ্রুব তারা, এবং এই তারাগুলো দেখে তারা কি করতো, রুট বা রাস্তা নির্ধারণ করতো, বুঝতে পারছো। এবং এই যে ধ্রুবতারা তোমার যে কি বলে, তোমার যে এই যে ধ্রুবতারা আছে না, এই ধ্রুবতারাগুলো থেকে একসময় তার যে ফিনিশিয়ান যে বর্ণমালাগুলো আছে না, এই বর্ণমালাগুলোকে তারা কি করছে, নাম কি করছে, ফিনিশিয়ান স্টার বা ফিনিশিয়ান তারা হিসেবে কি করছে, এই বর্ণমালাগুলোর নামকরণ করছে। তাইলে এটা ছিল অনেক বেশি ইম্পর্টেন্ট একটা তো আমাদের সভ্যতাতে, আমাদের যে সভ্যতা আছে এই সভ্যতাতে ফিনিশিয়ানদের সবচেয়ে বড় অবদান কি ছিল জানো, আমাদের এই সভ্যতাতে ফিনিশিয়ানদের সবচেয়ে বড় অবদান ছিল বর্ণমালায় বা অ্যালফাবেট। কারণ দেখো বর্তমান সময়ে আমরা কি করি, আমরা বাঙালি জাতি, আমাদের বর্ণমালা হলো তোমার কি অ আ কি ক খ, ঠিক আছে, আমাদের বর্ণমালা হলো তোমার অ আ ক খ। ইংরেজদের বর্ণমালা হলো তোমার এ বি সি ডি। ইটালীয়দের বর্ণমালা হলো তোমার এ, তোমার যে তারপর তোমার যে বি, তারপর তোমার ঘুরায় ঘুরায় সি, তারপর ঘুরায় ঘুরায় ডি হলো তোমার ইটালিকদের বর্ণমালা। তারপর আরবি ভাষা যারা করে তারা হলো তোমার আলিফ বা, তারপর তা, তারপর সা, ঠিক আছে, এইগুলা কি করে আরবদের বর্ণমালা। তো তৎকালীন সময় কিন্তু কোনো ধরনের কোনো বর্ণমালা ইউজ হতো না, তারা নিজেরাই কথা বলতো। তো একটা মানুষের অভিব্যক্তি আরেকজন মানুষের পৌঁছানোর ক্ষেত্রে তৎকালীন সময় তার মোবাইল ছিল না, তখন তারা কি করে, যে লিখার জন্য যে আমি একটা জিনিস লিখে দিব আরেকজনকে, সে কি করবে বুঝতে পারবে, এই যে এই পদ্ধতিটা সর্বপ্রথম আবিষ্কার করছিল আমাদের ফিনিশীয়রা।
বুঝতে পারছো? এই যে আলফাবেট আবিষ্কার করছিল তোমার ফিনিশিয়ারা, এরা মোটামুটি 22টা ব্যঞ্জন বর্ণ, বুঝতে পারছো, 22টা কনসোনেন্ট, নট ভাওয়েল, AEIOU এগুলো না কিন্তু, ঠিক আছে, 22টা কনসোনেন্ট তারা কি করছিল, আবিষ্কার করছিল। এই আবিষ্কার করার মাধ্যমে একটা নতুন যুগান্তকারী পদক্ষেপ সৃষ্টি হয়। সবাই কি করে, তারা নিজেদের মাধ্যমে কি করে বর্ণমালাগুলো আবিষ্কার করা শুরু করে এবং তারা একে অপরের ভাষ্য, একে অপরের মনের ভাব আরেকজনের কাছে কি করে প্রদান করে। বর্তমান সময়ে আমরা যেটাকে বলি চিঠি, তারপরে এক্সেট্রা আছে, চিঠি বা লেটার এক্সেট্রা তোমার যে আমরা কি করি বর্তমান সময়ে বলে থাকি। তো তারা কি করতো, মাটির পাত্র তৈরি করতে পারতো। কারণ দেখো তাদের তো কৃষিকাজ নাই, তারা বাণিজ্য করে সুন্দর করে মাটির পাত্রগুলো তৈরি করে তারা কি করতো, অন্য দেশে নিয়ে বিক্রি করতো, এবং তারা কি করতো, কাপড় তৈরি এবং রং তৈরি করতে পারতো। এটা ছিল তাদের কি অনেক বড় ইয়ে। এরপরে দেখো ফিনিশিয়াদের যে সভ্যতাটা আছে, এই ফিনিশিয়াদের কি করে, এই যে দেখো বর্ণমালাগুলা তোমার এই যে দেখো, তারপর তোমার কে এর কমাটা ছিল এরকম বি জি, দেখছো এটাও ছিল মোটামুটি কি তাদের এই যে আলফাবেট কয়টা ছিল, মোটামুটি কয়টা ছিল, 22টা। তাদের আলফাবেট কয়টা ছিল, 22টা। এবং এই আলফাবেট দিয়ে বলা হয়তো কি ফিনিশীয় বর্ণমালা। এবং এই যে তারা দেখো, তারা তাদের চলাচলের ক্ষেত্রে এই যে দেখো, তারা তোমার এই যে অনেক সময় সমুদ্রপথে তারা কি করতো, যেহেতু ভূমধ্যসাগর, এই যে তারা কি করতো দেখো, এই যে দেখো তারা নৌকাতে যেত, নৌকাতে মাঝি কারা ছিল, এটা তার অনেক বড় মাঝি যে, এটা তারা কি করছে, এই যে দেখো এই যে এখানে মাছ, তারপর তোমার সমুদ্র, এটা তারা কি করছে, এ করতো। এগুলো কিন্তু গুহা চিত্রের মাধ্যমে বা অনেক সময় সিলমোহরের মাধ্যমে প্রত্যেকটা জাতি রেখে যেত। এরপর দেখো হিব্রু সভ্যতা, দেখো হিব্রু সভ্যতাকে আমি এক কথায় ইয়ে করে দিব। হিব্রু সভ্যতা মানে হলো তোমার মুসা আলাহিসাল্লাম এবং ইহুদিরা, দুইটা কথা যদি তোমরা ইয়ে করতে পারো, জেউস, ঠিক আছে, জেউস, জেউস বা ইহুদি, আর হলো তোমার মুসা আলাহিসাল্লাম। মুসা আলাহিসাল্লামের কথা আমি কেন বলতেছি দেখো, কারণ মুসা আলাহিসাল্লাম ছিল ইসরায়েলের অধিবাসী বা ওই রকম তোমার এই যে প্যালেস্টাইন যে জায়গাটা আছে এবং আশেপাশের অংশগুলোতে ছিল কি মুসা আলাহিসাল্লাম। এইটা বলতে পারলে মোটামুটি তোমরা বুঝে যাবে। দেখো মুসা আলাহিসাল্লাম দেখো মোটামুটি আমাদের ইসলাম ধর্ম ছিলেন এবং উনি আল্লাহ তাআলার একত্ববাদের প্রচার করেছেন, ঠিক আছে, তুর পাহাড় থেকে ধরে সব করে তোমার এই যে সবকিছু করছেন মুসা আলাহিসাল্লাম। এবং সুলাইমান আলাহিসাল্লাম, তারপর তোমার এই যে দাউদ আলাহিসাল্লাম, তারপর তোমার এই যে আরো যারা যারা আছে তারা কি করছিল, আমাদের ইয়েকে প্রমোট করছে, ইসলাম ধর্মকে। এবং ইসলাম ধর্মে আমরা কিন্তু বারে বারে এক আল্লাহ এবং ওনার সবকিছু নিয়ে আমরা গুণগান নিয়ে কথাবার্তা বলি। এখানে আল্লাহ তাআলা কখনোই বা আমাদের ইসলাম ধর্মে শিরক এর গুণাবাদে সবগুলা গুণা মোটামুটি মাফ হয়। শিরকের গুণা কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। শিরক মানে কি, একজন একত্ববাদে অস্বীকার করা এবং নতুন কাউকে কি করা, খোদা বলে দাবি করা। তো তৎকালীন সময় ব্যাপারটা হয়েছে কি, আগের যুগে রাজা বাদশা যারা ছিল, পূর্ববর্তী সময়ে রাজা বাদশা, ঠিক আছে, রাজা বাদশা যারা ছিল তারা মোটামুটি দেখবো যে তারা অনেক বেশি ক্ষমতাশীল ছিল এবং তারা প্রত্যেকে নিজেদেরকে ঈশ্বর বলে ঘোষণা করতো। তারা প্রত্যেকে নিজেদেরকে কি করতো, ঈশ্বর বা খোদা বলে ঘোষণা করতো। কারা, প্রত্যেকেই আগে গেলা দিনে রাজা বাচ্চারা। তবে যেমন ফেরাউন ছিল, তারপর তোমার যে নমরুদ ছিল, আরো আরো রাজা বাচ্চারা যারা আছে, তারপর তোমার যে কি করতো, নিজেকে খোদা বলে ঘোষণা করতো। তো এরপরেই নিজেরা যেহেতু খোদা না, এরপরেই আল্লাহ তাআলা যুগে যুগে নানা ধরনের পয়গাম্বার বা নবী করিম বা নবীদেরকে পাঠাতো, তা আল্লাহ তাআলা নিজের একাত্মবাদ প্রচারের জন্য। তো একাত্মবাদটা প্রচারের ক্ষেত্রে যেই জায়গাটাতে সবচেয়ে বেশি ইয়ে করছে, কাজ করতো, সেটা হলো কি আমাদের হিব্রু সভ্যতা। এটা যেমন তোমার যে হিব্রু সভ্যতা, প্যালেস্টাইন বা জেরুজালেম মানে কি বর্তমানে ফিলিস্তিন, প্যালেস্টাইন মানে কি ফিলিস্তিনের আশেপাশের অঞ্চলগুলোতে মসজিদ আল আকসাকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠছিল, ওটা ছিল কি হিব্রু সভ্যতা। এখানে ইসরায়েলের অধিবাসী হিব্রুদের বংশধর। এখানে ইসরায়েল আলাইহিস সালাম তোমার যে আরো অনেক বড় কাহিনী আছে, কিভাবে আসছিল পুরোটা, এটা আলোচনা করতে হলে অনেক সময় লাগবে। আমরা যখন আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করব, কি আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করব, তখন আমরা এগুলো নিয়ে দেখব। তো হিব্রু সভ্যতা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, একাশবাদের ধারণা নিয়ে আসছে তারা, মোটামুটি ইসরায়েলের অধিবাসীদেরকে বা জেরুজালেমকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠছিল। হিব্রু সভ্যতা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এরপরে দেখো প্রাচীন চৈনিক সভ্যতা বা চীন সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব এবং এই সভ্যতাটা মোটামুটি আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। দেখো চীন যে সভ্যতাটা আছে, এই চীন সভ্যতাটা মোটামুটি তিনটা তোমার যে নদীর তীরে গড়ে উঠছিল। কয়টা নদী, তিনটা নদীর তীরে গড়ে উঠছিল। প্রথম যে নদীটা মানে গড়ে উঠেছিল ওইটা তোমার মোটামুটি প্রথমটা হলো তোমার হোয়াংহো, ঠিক আছে, হোয়াংহো। দ্বিতীয়টা নাম তোমার ইয়াং সিকিয়াং, দ্বিতীয়টার নাম হলো ইয়াং সিকিয়াং, এবং লাস্ট ছিল তোমার চায়নার সাউথ পার্ট বা দক্ষিণ অংশ নিয়ে মোটামুটি কি করছিল, আমাদের চীনের যে সভ্যতাটা আছে এটা গড়ে উঠছিল। বুঝতে পারছো, দক্ষিণ চীন নিয়ে তারা মোটামুটি আমাদের যে বর্তমান চীন আছে এটা মোটামুটি গড়ে উঠছিল। হোয়াংহোটা আবার বলে কি পিত বা হলুদ নদী, বুঝতে পারছো, হোয়াংহোকে বলা হয় কি পিত বা হলুদ, পিত বা পিত কালার, আমরা বলি না পিত কালার, পিত বা হলুদ নদী, বুঝতে পারছো, এটাকে বলা হয়তো হোয়াংহোকে বলা হয়তো চীনের দুঃখ। কেন, বা যেমন কুমিল্লাকে বলা হয়তো চীনের দুঃখ, কুমিল্লার গোমতীকে। তো
হুয়াংহুকে বলা হয়তো চীনের দুঃখ, কেননা চীনে যখন অতর্কিত বন্যা হইতো তখন এই নদীতে যে বন্যাটা সৃষ্টি হইতো এটা তোমার চীনের সবকিছু কি করতো, ভাষায় চাষায় নিয়ে চলে যেত, মানে অতিরিক্ত পরিমাণে ক্ষতি করতো। এই জন্য হুয়াংহুকে বলা হয়তো কি চীনের দুঃখ। তো হুয়াংহো, ইয়াংসিকেং এবং সাউথ পার্ট নিয়ে আমাদের চীনের যে তোমার যে ইয়েটা আছে, তোমার যে গড়ে উঠছে। তো চীনের আমরা দেখো ফিলোসফি নিয়ে আমরা গ্রিকে আলোচনা করবো, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, আলেকজান্ডার, এগুলো নিয়ে আমরা সামনে একটু পরে আলোচনা করব। তো ওইটা ছিল গ্রিক দার্শনিকদের মতবাদ, কিন্তু আমাদের প্রাচীন চীনও একটা মতবাদ গড়ে উঠছিল। এবং চীনের যে প্রাচীন দার্শনিক ছিল ওনার নাম ছিল কি লাওৎসে, ওনার নাম ছিল লাওৎসে, এবং ওনার যে মতবাদ ছিল ওটার নাম ছিল কি তাওবাদ। বুঝতে পারছো, ওনার নিজস্ব মতবাদ, তারা কি ওটার নাম কি ছিল তাওবাদ। লাওৎসে এবং তাওবাদ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আই ডোন্ট তোমার যে এবং তাওবাদ কি এগুলো এগুলো তোমাদের জানা খুব বেশি ইম্পর্টেন্ট না, লাগবে না। জাস্ট এটা করে চীনের প্রাচীনতম দার্শনিকের নাম ছিল লাওৎসে এবং তার মতবাদ ছিল তাওবাদ। কিন্তু এতগুলো যে ছিল, এরপরে দেখো তোমার যে হিউয়েন সাং ছিল, কনফুসিয়াস ছিল, তারপর তোমার যে ফা হিয়েন ছিল, ফো কো কিং, বা বর্তমানে তোমার যে আরো অনেক তোমার চীনা নাগরিক ছিল যারা কি করতো, অনেক দার্শনিক ছিলেন। তো কিন্তু এর ভিতরে সবচেয়ে প্রভাবশালী বা যার কথাগুলো একদম এক বাক্যে সবাই মেনে নিত উইদাউট এনি ডাউট, এই নাম ছিল কনফুসিয়াস। এবং ঠিক আছে অবস্থা, এবং এনার মতবাদ এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং ওনাকে তোমার ধর্মীয় গুরুর মতো মানা হইতো। এবং ওনার যে প্রধান অনুসারী ছিলেন তোমার মেনসিয়াস, মেনসিয়াসও এরকম একজন ব্যক্তি ছিলেন। তো কনফুসিয়াস ছিল চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক এবং ওনার প্রধান অনুসারী কে ছিলেন, মেনসিয়াস। দেখো আমরা যখন তোমার যে এই কি বলে এই যুদ্ধভিত্তিক মুভিগুলো দেখি, যুদ্ধভিত্তিক মুভিগুলো যখন আমরা দেখি, যেমন ধরো তোমার যে ইন্ডিয়াতে অনেক বেশি যুদ্ধভিত্তিক মুভি তৈরি হয়, ঠিক আছে। তো চায়নাতে দেখবা যে তোমরা যুদ্ধভিত্তিক যে মুভিগুলো হয় এইগুলোর মধ্যে অনেক বড় একটা অংশ হলো তোমার ড্রাগন কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ড্রাগন কেন্দ্রিক। দেখবা যে পাঁচ মুখো তোমার যে দানব, ওর তোমার এতগুলো দানব বা ড্রাগন, ঠিক আছে, ড্রাগন কেন্দ্রিক দেখবো যে চীনে অনেকগুলো আছে। এটা পাশাপাশি আছে। এরপরও দেখবো চীনের ভিতরে সোয়ার্ড বা অস্ত্র, সোয়ার্ড, SWORD, সোয়ার্ড বা তরবারি, ঠিক আছে, এই তরবারি কেন্দ্রিক যে ইয়াটা আছে এটা দেখবো যে চীনে অনেক অনেক বেশি প্রচলন। সোয়ার্ড বানানটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, বাট তোমরা তরবারিটি বুঝো। দেখবা যে দেখবা যে অনেকগুলো ভিডিও হয় তোমার যে এইভাবে তোমার যে সামুরাই যারা আছে, ঠিক আছে, বা চীনা যুদ্ধ বা জাপানি যুদ্ধ যারা আছে ওটা তো সেম অনেকটা। আচ্ছা, সামুরাই বলতে জাপানিদের বোঝে না, ধরো আমি জাস্ট বলেছি। ওরা দেখবে যে তোমার যে তাদের প্রাচীন যে ড্রেস পরে এইভাবে তোমার যে তলোয়ারটাকে ধরে তারপর দেখবে যে এইভাবে কোপ দেয়, কোপ দিয়ে দেখবে অনেকগুলো বাঁশ কাটতেছে, এগুলো কাটতেছে, এবং তারা হুস করে তারা কি করে তোমার যে কি বলে যুদ্ধের প্রশিক্ষণ নেয়। তো এই যে সমর বা যুদ্ধ, এই যে যুদ্ধের যে কৌশলগুলা বা যুদ্ধে তুমি কিভাবে ভালো করবা বা যুদ্ধে তুমি প্রতিপক্ষকে কিভাবে সহজে ঘায়েল করবা, এই যে নিয়ে এইগুলা নিয়ে তৎকালীন সময়ে একজন ব্যক্তি ছিলেন আমরা তোমার সোনঝু তোমার সোনঝু সোনঝু, উনি ছিলেন প্রাচীন একজন সমন্বয়ক। উনি একটা বই লিখছিল, এই বইটার নাম ছিল আর্ট অফ ওয়ার, ঠিক আছে, বইটার নাম কি ছিল? আর্ট অফ ওয়ার। এই বইটাতে চীনের তৎকালীন সময়ের সমর থেকে চিন্তা ভাবনা করে দেখো, তৎকালীন সময়ের যুদ্ধ আর এখন সময়ের যুদ্ধ তো এক না। এটা তো এখন সময় বর্তমানে পারমাণবিক যুদ্ধটাই বেশ দেওয়া হয়, অস্ত্র। তৎকালীন সময় তো এত অস্ত্র ছিল না, বড় যে কয়েকটা কামান ছিল। তো তৎকালীন সময় যুদ্ধ তুমি কিভাবে সুন্দর করে করতে পারবা, এই একটা বই লিখছিল আর্ট অফ ওয়ার, সুনজু, রণকৌশল বা যুদ্ধ কৌশল নিয়ে তারা লিখছিল। এই বইটা তৎকালীন সময় অনেক 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 বেশি তোমার যে জনপ্রিয় ছিল এবং প্রাচীন চীনের সবাই কি করতো, এই বইটা ফলো করে বা এই রণকৌশলগুলোকে কি করতো, ফলো করতো। এরপরে দেখো আমরা একটা জিনিস জানি যে প্রাচীনকালে কি করতো, এক অংশের রাজারা তারা কি করতো, রাজ্য বিজয়ে বের হইতো। বুঝতে পারছো, রাজারা কি করতো, রাজ্য বিজয়ে বের হইতো। তাদের একটা ড্রিম ছিল এটা যে আমার রাজ্য এতটা বড় থাকবে, আমার রাজ্য এতটা বড় থাকবে, রাজ্য বিজয়। তৎকালীন সময়ে রাজারা কি করতো, এই রাজ্য বিজয়ে বা রাজ্য ইয়েতে বের হইতো, রাজ্য অভিযানে বের হইতো। তো বের হয়ে তারা কি করতো, প্রতিমধ্যে যতগুলো রাজ্য পড়তো তাদেরকে বলতো যে আমরা অমুক জায়গায় থেকে আসছি, এতটুকু আমরা রাজত্ব করি, তোমরা আমাদের আধিপত্য মেনে নাও। যারা মেনে নিত সুন্দর করে তারা খাজনা রাজা দিত পরবর্তীতে, আর যারা না মানতো তাদের সাথে কি করতো, যুদ্ধ হইতো। এই রাজ্য বিজয় থেকে শুরু করে তৎকালীন সময় আর রাজারা আর একটা কাজ করতো, তারা কি করতো, লুটতরাজ করতো, লুট করতো। বুঝতে পারছো? তো তৎকালীন সময়ে চীনকে মঙ্গোলীয়দের আক্রমণ থেকে বা ওই ধরনের কোনো জাতির আক্রমণ থেকে বাঁচানোর জন্য মিং রাজবংশের ব্যক্তিরা, কারা? মিং হোয়ার ইজ মিং, এই যে মিং রাজবংশের আমলে তারা কি করে, অনেক বড় একটা রোড, অনেক বড় একটা রাস্তা, যেটা ওয়াল আছে পাহাড়ের উপর দিয়ে তারা কি করছে, চীনের
একটা তোমার এই যে পাহাড়ের উপর দিয়ে একটা বড় একটা কি করছিল তোমার এই যে দুর্বুদ্ধ একটা ইয়ে বানাইছিল, যেটা হয়তো গ্রেট ওয়াল অফ চায়না বা মহাপ্রাচীর বলা হয়তো, বুঝতে পারছো? আর এইটা হলো তোমার আজ পর্যন্ত পৃথিবীতে মনুষ্য নির্মিত সবচেয়ে বড় স্থাপনা, ঠিক আছে? আচ্ছা, তুমি এটা দেখতে পারো, পরবর্তী পেজে ছবি দেখাবো, তাহলে তোমরা সহজে বুঝে যাবা। তো এটার মোট দৈর্ঘ্য কত তোমার যে 21,000 কিলোমিটার, এই প্রাচীরের ধ্বংস তোমার 8,850 কিলোমিটার, এটা অনেকটা লাগবে না, এগুলো জাস্ট জানা রাখো। তো এই যে দেখো কনফুসিয়াস ওনার ছবিটা দিয়ে রাখছি আমি, তারপর গ্রেট ওয়াল অফ চায়না, এই যে দেখো পাহাড়ের উপর দিয়ে এখানে গেছে, তারপর নিচে দিয়ে আসছে, তারপর আর নিচে উপর করে করে, এই যে দেখো, তারপর নিচে কমা করে, এই যে দেখো আবার 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 উঠছে, তারপর দেখো কত বড় পাহাড়, আবার আসছে, আবার নিচে উঠছে, আবার উপর উঠছে। এটা ছিল মোটামুটি চীনের যে ইয়েটা ছিল, এটার একটা কি জাস্ট নমুনা। তো সেম ভাবে 21,000 কিলোমিটার বা জাস্ট ওই সাউথ অংশের 8,000 কিলোমিটার, 8,000+ কিলোমিটার মোটামুটি এটা ছিল। এরপরে এই যে ব্যক্তি সুন জু, ওনার প্রতীক একটা ছবি আমি কি করে রাখছি এখানে অ্যাড করে রাখছি। তাহলে চীন কয়টা কারণে বিখ্যাত? গ্রেট ওয়াল অফ চায়নার জন্য বিখ্যাত, আর একটা কারণে বিখ্যাত কি কনফুসিয়াসের জন্য, উনি কি ছিল অনেক বড় দার্শনিক ছিলেন। আরটা কে ছিল আমাদের সুন জু, উনি কি করতে হলো একজন সমন্বয়ক ছিলেন, উনি রণকৌশলের জন্য বিখ্যাত ছিল। এই গেল মোটামুটি তোমার চায়না চীনিক সভ্যতা, এর বেশি আর কিছু লাগবে না। এখন তোমাদের অনেক বড় একটা ইম্পর্টেন্ট টপিক হলো তোমার কি আমাদের গ্রিক সভ্যতা, বুঝতে পারছো? দেখো আমাদের প্রাচীন, আমাদের পৃথিবীকে বর্তমানে আধুনিকায়নের ক্ষেত্রে বা আমাদেরকে মডার্ন, যে আমরা বর্তমানে বলি না আমরা মডার্ন যুগে বসবাস করতেছি, আমরা মডার্ন যুগে বসবাস বা আধুনিক যুগে বসবাস করতেছি। আমাদের বর্তমান আধুনিক যুগ হওয়ার পিছনে, আধুনিক যুগ আসার পিছনে মোটামুটি সবচেয়ে অবদান যাদের, তাদেরকে বলা হয় কি আমাদের এই, তারা হলো তোমার এই যে আমাদের মোটামুটি গ্রিকরা। এবং গ্রিকদের অনেক অনেক আবিষ্কারের ফলেই বর্তমান সময়ে আমরা আমাদের আবিষ্কারে আছি। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অবস্থা আমি এক সাইডে রেখে হচ্ছে, আল্লাহ তাআলা না চাইলে কোনো কিছুই হইতো না, ঠিক আছে? টু বি অনেস্ট কি মানে আল্লাহ তাআলা না চাইলে কোনো কিছু হইতো না। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী গ্রিকদের মাধ্যমে অনেক অনেক আবিষ্কারের মাধ্যমে আমরা আমাদের বর্তমান অবস্থাকে পাইছি, ঠিক আছে? গ্রিকরা আমাদের এখানে প্রাচীন অলিম্পিক্স নিয়ে আসছে, আমাদের গণতন্ত্র নিয়ে আসছে, এই গণতন্ত্রের উপর ডিপেন্ডস করে পৃথিবী বর্তমানে চলতেছে, অনেক অনেক কিছু আসছে আমাদের গ্রিকদের কাছ থেকে। তো গ্রিকরা মোটামুটি কি 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 করতো ওইটা আমি তোমাদেরকে জাস্ট একটু বলি। দেখো, তো আমাদের যে গ্রিক যারা আছে সংস্কৃতিতে, পৃথিবীর সংস্কৃতিতে কিসের বা পৃথিবীর সংস্কৃতিতে আমাদের এই গ্রিকদের অবদান অনেক বেশি, সংস্কৃতি বা কালচারের ক্ষেত্রে আমাদের গ্রিকদের অবদান অনেক বেশি। তো তৎকালীন সময়ে গ্রিকদের যে সভ্যতাটা আছে, এই সভ্যতাটা দুইটা নামে জড়াই ছিল, একটা তোমার হেলেনিক, একটা হেলেনিস্টিক যুগ। আমরা যেমন রাবি মহেঞ্জোদারো এরকম পড়ে আসছে না, সেম ভাবে হেলেনিক এবং হেলেনিস্টিক যুগে মোটামুটি তারা কি করছিল তোমার এই যে এই অবস্থাটা তারা গড়ে উঠেছিল। তো এইখানে আবার দুইটা ইয়ে ছিল, কি ছিল? দুইটা গ্রিক সভ্যতাটা মোটামুটি দুইটা সভ্যতা ইয়ের উপরে, ছোট নগরের উপরে ডিপেন্ড ছিল। একটা হলো তোমার অ্যাথেন্স আর একটা হলো কি স্পার্টা, বুঝতে পারছো? একটা ছিল কি অ্যাথেন্স আর একটা হলো কি স্পার্টা। তো অ্যাথেন্স যেটা আছে না, এটা হলো গণতান্ত্রিক, আর স্পার্টা ছিল মোটামুটি সামরিক রাষ্ট্র। তো অ্যাথেন্স এবং তার আশেপাশের এটা ছিল মোটামুটি তোমার যে এই নগর রাষ্ট্র, বুঝতে পারছো? এবং স্পার্টা ছিল মোটামুটি তোমার যে এই কি বলা হয়তো তোমার যে ওটা মোটামুটি ছিল সামরিক রাষ্ট্র, বুঝতে পারছো? আর একটা ছিল গণতান্ত্রিক, আর একটা ছিল কি মোটামুটি সামরিক রাষ্ট্র, অ্যাথেন্স এবং স্পার্টা। তো একটা পর্যায়ে তার নিজেদের মধ্যে যখন ঝামেলা সৃষ্টি হয়, তখন অ্যাথেন্স কি করছে, তার আশেপাশে যে নগর রাষ্ট্রগুলো ছিল, তারা অ্যাথেন্সের আর কি করছে, আশেপাশে যে নগর রাষ্ট্রগুলো ছিল তারা সবাই মিলে একটা লীগ গঠন করছে, এটার নাম কি ছিল? ডেলিয়ান লীগ। ডেলিয়ান লীগ। এবং স্পার্টা তোমার যে এই স্পার্টার যে আশেপাশে জায়গাগুলো ছিল, এই মোটামুটি তাদের নাম ছিল পেলুপনেসীয় লীগ। পেলুপনেসীয় লীগ কি ছিল? ওই স্পার্টা এর আশেপাশের যে অংশ তারা মিলে কি করছে, পেলুপনেসীয় লীগ নামে একটা জিনিস গঠন করছে। তো একটা পর্যায়ে গিয়ে আমাদের তোমার যে এই কি বলে, একটা পর্যায়ে গিয়ে আমাদের এই অ্যাথেন্স এবং স্পার্টার কি হয়, তোমার এই যে এই যুদ্ধ হয়। তো তুমুল যুদ্ধ হয়, যে যুদ্ধটা হয় ওই যুদ্ধটাকে বলে পেলিপনেসীয় ওয়ার। এবং এই যুদ্ধটা ছিল মোটামুটি আমাদের খ্রিস্টপূর্ব তোমার এই যে এই 460 থেকে 404 খ্রিস্টপূর্ব, 460 থেকে 404
এখন তোমাদের মনের মাঝে কোশ্চেন আসতে পারে যে 460 থেকে 461 62 এরকম হতে যাওয়ার কথা, 460 থেকে নিচে আসতেছে কেন? দেখো, আমার গতকালকে আমার একজন স্টুডেন্ট আমাকে এই কোশ্চেনটা করছে যে ভাই আমি আসলে এটা বুঝতেছি না, আলেকজান্ডার জন্মগ্রহণ করছে 356, সে ভারতে আসছে 327, সে মরে গেছে 321, এটা আসলে কিভাবে পসিবল? আমি জাস্ট সালটা ভুল হতে পারে, আমি জাস্ট তার প্রশ্নটা তুলে ধরলাম। তো মেইনলি হইলো বর্তমান সময়ে আমরা যেটা জানি সেটা হলো তোমার বর্তমান সময় কত সাল 2025, আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করেছি খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ সরি খ্রিস্টাব্দ, আমরা বর্তমানে কি করি খ্রিস্টাব্দ বলি, তাই না? 2025 খ্রিস্টাব্দ। দেখো খ্রিস্টাব্দ মানে হলো আমাদের যিশু খ্রিস্ট আসছে, আমাদের যে যিশু আছে না, যিশু খ্রিস্ট, খ্রিস্টান ধর্মের যে যিশু খ্রিস্ট, আমাদের যে আমাদের মুসলমান জনবেরা মুসা আলাইহিসসালাম, সরি ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আমরা যে উনার জন্মগ্রহণের পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এটাকে বলে আমরা কি খ্রিস্টাব্দ। এটা কি করে 2025, পরবর্তীতে 2026 আসবে, 2027 আসবে, এরকম ভাবে গণনা করা হবে। কিন্তু যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকে যে সময়গুলো ছিল ওইটা কি করতো, উল্টা গণা হইতো। এই জন্যই বলা হয় যে যীশু খ্রিস্টের জন্মের আরো 460 বছর আগে কি করছিল, আমাদের এই পেলোপনেসের যুদ্ধটা শুরু হয়েছিল, এবং 56 বছর ব্যাপী কি করছিল আমাদের এই যুদ্ধটা, তোমার যে আমাদের এই যুদ্ধটা কি করছিল, চলছিল, এবং চলার পরে একটা পর্যায়ে গিয়ে তোমার কি এথেন্সেরা হায়রা তারপর কি করে স্পার্টার কাছে তারা নিজেদের কর্তৃত্ব বা আধিপত্য মানে স্বীকার করে নেয়। তো এই ছিল মোটামুটি পেলোপনেসিয়ার যুদ্ধ, এবং সাল কিভাবে উল্টো গণনা করা হয় এটাই। তাহলে ওভারভিউ কি, যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়টাকে বলে খ্রিস্টাব্দ, এবং যীশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময়টাকে বলে খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টাব্দ সিরিয়ালে গণা হয় এবং খ্রিস্টপূর্বাব্দ উল্টা করে গণা হয়, এক বছর কমে, যেমন 7, 6, 5, 4 এইভাবে। এইগুলো হলো তোমার পেলোপনেসিয়ার যুদ্ধ। দেখো তো চীনে, সরি আমাদের যে, আচ্ছা আমি এথেন্স আলোচনা করছি কিন্তু একটা জিনিস কথা বলে নেই, যে পেরিক্লিস একজন ব্যক্তি ছিল, বুঝতে পারছো? তো আমাদের যে প্রাচীন গ্রিকের যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে না, এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের পেরিক্লিসের অবদান ছিল অনেক 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 বেশি, বুঝতে পারছো? পেরিক্লিসের অবদান ছিল মোটামুটি অনেকটা বেশি। এই লোক মোটামুটি 460 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসছিল এবং পরবর্তীতে অনেক সময় এটা ক্ষমতায় ছিল। তাহলে পেরিক্লিসের এটা গেল গণতন্ত্রের অবস্থান, জন্মস্থান এথেন্সে। আবার এথেন্স যে অংশটা আছে, এই এথেন্সে আবার দুইটা অংশ ছিল, একটা হলো তোমার এই যে তোমার এরিওপেগাস, আর একটা তোমার মানে তোমার যে এক্লেসিয়া। তোমার এক্লেসিয়াটা মানে হচ্ছে তোমার সাধারণ জনগণ দ্বারা নির্মিত ছিল, আর পেরিক্লেসটা তোমার যে গোরদানা মানে তোমার যে রাজা বাচ্চা যারা ছিল তারা নিজেদের ইচ্ছা মতো করতো, এটা ছিল ওই রকম ব্যবস্থায়। তো এই গেলে তোমার শিক্ষা সংস্কৃতিতে তাদের অনেকে ছিল, তারা বীর জাতি ছিল, তারা যুদ্ধ করতো এবং তারা দার্শনিক চেতনাতে অনেকটা বেশি প্রভাবশালী ছিল। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এই গেল তোমার গ্রিক সভ্যতার বেসিক পার্ট কি, এথেন্স ছিল তোমার গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, আর ওইটা ছিল তোমার স্পার্টা ছিল স্বৈরাচারী। স্পার্টা কি ছিল, স্পার্টা ছিল স্বৈরাচারী, হ্যাঁ স্পার্টা ছিল স্বৈরাচারী, এবং তারা কি করতো, সমর রাষ্ট্র ছিল, তারা যুদ্ধ বিগ্রহ করে সময় কাটাইতো। তো এথেন্স আর স্পার্টার মধ্যে কি হয়, যুদ্ধ হয়। তো এথেন্স তার আশেপাশের যে নগর রাষ্ট্রগুলো আছে তাদেরকে নিয়ে তারা একটা ডেলিয়ান লিগ গড়ে তোলে, এবং স্পার্টা কি করে তাদের আশেপাশের লিগগুলোকে নিয়ে তারা কি করে পেনিপলিসীয় লিগ নামে একটা গড়ে তোলে। তো একটা পর্যায়ে তাদের যুদ্ধ হয়, যুদ্ধে কি করে এথেন্স হাইরা যায়, এথেন্স হাইরা কি করে পাশে যে নগর রাষ্ট্র থিপসকে আবার দখল করে পরবর্তী সময় আবার এইভাবে চলতে থাকে। তো তোমার যে স্পার্টা গিয়ে করে এই তোমার যে আয়সা, তারপর দেশে স্বৈরাচার শুরু করে, অনাচার হয়, লুটতরাজ শুরু করে, একটা দেশে একটা পর্যায়ে গ্রিকের শান্তিগুলো কি হয়, স্থাপত্য লাভ করতে পারে নাই। তো পেরিক্লিস কি করছিল, গণতন্ত্র স্থাপন করছিল, আর ওরকম কিছু লাগবে না। দেখো গ্রিসের স্বর্ণযুগ ছিল মোটামুটি 461 থেকে 429, মোটামুটি 32 বছর ছিল গ্রিকের স্বর্ণযুগ। এরপরে দেখো এথেন্সেও 5 যুদ্ধ হয়েছে 431 থেকে 400 খ্রিস্টাব্দ। আই এম সরি, তাহলে যুদ্ধটা আমি এটা ভুল বলছিলাম, তাহলে মোটামুটি তাদের যুদ্ধটা হয়েছিল মোটামুটি 27 বছর, বুঝতে পারছো? 431 থেকে 404-এ। আচ্ছা হ্যাঁ, এরপরে তোমার যুদ্ধ শেষ, স্পার্টা জয়ী হয়েছে, জয়ী হওয়ার পর তোমার যে লুটতরাজ করছে, অনাচার শুরু হয়েছে, তোমার যে মাৎসনের মতো বড়রা যেমন ছোটরা গিলে ফেলে ওইটা হয়েছে, তারা কি করে একটা পর্যায়ে গ্রিস দুর্বল হয়ে পড়ে। তারপরে দেখো একটা হলো তোমার সাম্রাজ্য বিস্তার, একটা ওয়ার্ড কি, সাম্রাজ্য বিস্তার। সাম্রাজ্য বিস্তারটা কি? সাম্রাজ্য বিস্তার মানে হলো তার যে রাজ্যের শাসন যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা 5টা 10টা রাজ্য থেকে মোটামুটি অনেকগুলো রাজ্যতে কি করা। যেমন ধরো আমি এটাকে একটা বর্গাকৃতি বা তোমার যে বর্গাকৃতি দেশের কথা চিন্তা করলাম, দেশটা তোমার মোটামুটি 6টা ভাগে বিভক্ত, ঠিক আছে? 6টা ভাগে, ধরো তোমার 8টা ভাগে বিভক্ত। এবার আফ্রিকার কান্ট্রিগুলো কিন্তু এরকম বর্গাকৃতি বা জ্যামিতি আকৃতির মানচিত্র হয়। তো তৎকালীন সময়ে আমি রাজা, দ্য কিং সানি,
আমার সময় রাজ্য ছিল 6টা। তো পরবর্তীতে আমার ছোট ভাই যখন ক্ষমতায় আসে তার সময় রাজত্ব হয় 9টা, ঠিক আছে, বা 8টা। তো আমার ছোট ভাই আবার যখন সে কি করে, ছোট ভাইয়ের মারা যাওয়ার পরে তার সন্তান বা আমার সন্তান এসে কি করে আরো কয়টা রাজত্ব বাড়ায়, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এই যে আস্তে আস্তে আমার সাম্রাজ্য বাড়তেছে না, সাম্রাজ্য বাড়ে কিভাবে, যুদ্ধের মাধ্যমে, ঠিক আছে। তো এই যে আলেকজান্ডার দি গ্রেট ছিল, উনার সময়ে উনি যুদ্ধ করে, উনি এতটাই যুদ্ধ ছিল, উনি একটা কথা ছিল যে ইসলাম দেখলাম জয় করলাম, ঠিক আছে, উনার এতটাই উনি পাওয়ারফুল ছিলেন। তো উনার সময়ে গ্রিক যে সাম্রাজ্যটা আছে না, সাম্রাজ্যটা মোটামুটি প্রায় সারা পৃথিবীতেই ছড়ায় পড়ছিল, এবং ওনার নাম শুনলে মানুষ কি করতো, ভয় পেয়ে যেত এবং সাম্রাজ্য ছেড়ে দিত, ঠিক আছে। এই ছিল তোমার সাম্রাজ্য। এরপরে চলে আসে অনেক বড় একটা পার্ট, যে রিলিজিয়ন বা ধর্ম। এই যে ধর্ম বা রিলিজিয়ন, তো রিলিজিয়নের ক্ষেত্রে গ্রিসরা একঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন না, তারা অনেকগুলা দেবদেবীকে তারা কি করতো, বিশ্বাস করত। তারা বিশ্বাস করার ক্ষেত্রে তাদের যে দেবদেবী যারা আছে, 12টা দেবদেবী বা অনেক দেবদেবী, জিউস ছিল তাদের কি প্রধান, বুঝতে পারছো। এবং জিউসের বসবাস ছিল যে উত্তর গ্রিসের অলিম্পাস পর্বতের চূড়ায়। তৎকালীন সময়ে মানুষের মাঝে একটা ধারণা ছিল যে, বা এখনো আছে, যে পূর্ণ আত্মা যারা বা দেবতা যারা বা নর্মাল মানুষের মতো না যারা, তারা কি করে অনেক বড় একটা জায়গায় এবং পবিত্র জায়গায় কি করে বসবাস করে, যেখানে সাধারণ মানুষের যাওয়াটা একেবারে অসম্ভব। তো এইরা মনে করতো কি যে তাদের যে জিউস দেবতা, উনি বসবাস করে কোথায়, আমাদের যে অলিম্পাস পর্বতের চূড়ায় তারা কি করে ছিল। তো তাদের যে দেবতারা ছিল, এই দেবতাদের নামটা মোটামুটি দেখো, গ্রিক দেবতা পরিচিত, জিউস ছিল দেবতাদের রাজা, হেরা ছিল বিবাহের তোমার যে বিবাহের দেবী, উনি ছিল স্ত্রী করতো, বিবাহগুলো করতো হেরা। তারপর হলো তোমার যে তারপর কে ছিল, তারপর ছিল হলো তোমার যে এরিস, উনি ছিল যুদ্ধ দেবতা। আফ্রোদিতি ছিল তোমার ভালোবাসা, রোমাঞ্চ এবং সৌন্দর্যের দেবী। এরাস ছিল ভালোবাসা রোমাঞ্চের দেবী। অ্যাপোলো ছিল সূর্য, আলো, চিকিৎসাবিদ্যার দেবী। তারপর তোমার যে এই অ্যাথেনা ছিল তোমার প্রাক্তন দেবী, সরি প্রজ্ঞার দেবী। তারপর তোমার যে নিকে ছিল বিজয়ের দেবী বা ব্যবসা বিষয়ক দেবতী ছিল, নাম ছিল হারমেস। এই যে সুন্দর সুন্দর যে নামগুলো ছিল না, এটা ছিল মোটামুটি তাদের ক্ষমতার ভাগ, যে কার কোনটা পার্ট ছিল, ক্ষমতা, কার কোন ক্ষমতা আছে, ওইটার পার্ট ছিল কি গ্রিসের দেব দেবীর মাঝখানে। এই হলো তাদের পরিচিতি, বুঝতে পারছো। এই গেল দেবদেবীর পরিচয়। তো গ্রিসের এরা আমাদের আধুনিক সভ্যতাতে গ্রিসের মানুষের যে জিনিসটা তার সবচেয়ে বেশি ছিল, এটা হলো কি, মোটামুটি দর্শন চর্চায় বা ফিলোসফি, ঠিক আছে। আমার খুব মজার একটা তোমার যে কি বলে পার্ট করি বন্ধু বান্ধব, দেখা গেছে যে আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু বান্ধব যে সবচেয়ে ব্যাককল যে বন্ধুটা, ঠিক আছে, যে বা যে সবচেয়ে কম বুঝে, সে যখন দেখা গেছে যে খুব বেশি তোমার এই যে কি বলে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, উল্টাপাল্টা বলতে ভালো ভালো কথা বলা শুরু করে, তখন আমি তাদেরকে এইভাবে তাদেরকে, ফিলোসফি তোর দ্বারা অসম্ভব। ফিলোসফি, এই যে ফিলোসফি ওয়ার্ডটা, ফিলোসফি বা দর্শন চর্চা পৃথিবীতে সবচেয়ে বেশি অবদান যাদের, তারা ছিল আমাদের গ্রিকরা। এবং সক্রেটিস, তারপর তোমার এই যে এরিস্টটল, প্লোটু, এবং তাদের ছিল মোটামুটি গ্রিকদের ইয়েতে। তৎকালীন সময়ে তোমার এই যে যুক্তিবিদ্যার জন্য যে ব্যক্তিটা বেস্ট ছিল, ওনার নাম ছিল কি থেলেস। থেলেস ছিল লজিক বা যুক্তিবিদ্যার জন্য সবচেয়ে বেশি কি বিখ্যাত। এবং সফিস্ট বা পিথাগোরাস ছিলেন প্রাচীন, সফিস্ট বা পিথাগোরাস ছিল পিথাগোরাসের সূত্র আমরা পড়ছি না, এ বি স্কোয়ার প্লাস তোমার যে এসি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার বা এরকম কিছু একটা, তোমার যে আমরা পড়ে আসছি না পিথাগোরাসের সূত্রতে, হ্যাঁ, ওইটা ছিল, পিথাগোরাস ছিল অনেক গ্রিক দেবতা, সরি গ্রিকের একজন কি বিখ্যাত ব্যক্তি। দেখো আমরা এখানে মোটামুটি দেখলে বলতে পারবো, দেখো সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, স্পা, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ওনাদেরকে আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে, স্পায়ের মাধ্যমে, এস দিয়ে সক্রেটিস, পি দিয়ে প্লেটো এবং এ দিয়ে এরিস্টটল, এ দিয়ে আলেকজান্ডার। এবং তাদের যে এখানে যে আমি সিরিয়ালটা তোমাদেরকে দিছি, এই সিরিয়ালটা হলো তোমার টিচার স্টুডেন্টের সিরিয়াল। সক্রেটিসের স্টুডেন্ট ছিল এরিস্টটল, এরিস্টটলের স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল কি আলেকজান্ডার, ঠিক আছে। সক্রেটিসের স্টুডেন্ট ছিল মানে তোমার যে প্লোটোর স্টুডেন্ট ছিল এরিস্টটল, এরিস্টটল স্টুডেন্ট ছিল কি আলেকজান্ডার। এবং এটা কিসের স্টুডেন্ট, উনি ছিল টিচার, ঠিক আছে, ওনার কাছে দীক্ষা নিয়েছে কি স্টুডেন্ট। এবং উনি আবার একটা পর্যায়ে টিচার হয় বা শিক্ষক হয়, এবং উনার স্টুডেন্ট ছিল কি এরিস্টটল। এটা কি ছিল স্টুডেন্ট।
তো আমি জাস্ট এখন তোমাদেরকে সিরিয়ালটা বললাম, এরপরে তোমার এখন ব্যক্তি পাশে চলে আসি। তো সক্রেটিস ছিল প্রাচীন যে গ্রিক যারা ছিল যুক্তিবাদী বা দার্শনিক ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল খ্যাতিমান, এবং উনি এতটাই বুদ্ধিমান ছিলেন বা উনি এতটাই ছিলেন, উনার মানে তোমার খ্যাতি অনেক বেশি ছড়ায় যায়। তো যদিও ওনাকে খুব বেশি আমরা একটা কথা আছে না যে গুণীজনের কদর আমরা করতে পারি না, তো সেম ভাবে সক্রেটিসের কদর আমরা করতে পারি না। তো সূর্য উঠে নাকি ডুবে, তোমার যে এরকম একটা কথা নিয়ে মোটামুটি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কিনা এরকম একটা কথা নিয়ে সক্রেটিসকে কি করে, গুল্ম জাতীয় একটা লতা আছে, লতার পাতা দিয়ে তাদের কি করা হয়, সক্রেটিসকে হত্যা করা হয়। এবং হত্যা করার আগে উনি মোটামুটি ঈশ্বরের কাছে একটা মুরগি পায় বা এরকম একটা কথা ছিল। তো সক্রেটিসকে বলা হয় সব দার্শনিকের মধ্যে খ্যাতিমান উনি ছিল। তো উনার কিছু এটা নো হবে, উনার কিছু উল্লেখযোগ্য ছিল, কি বলে, উক্তি ছিল যে নো দাই সেলফ। এটা ঢাকা কলেজের মোটোতে লেখা আছে নো দাই সেলফ, ভার্চুয়াল ইজ নলেজ, বা তোমার যে জ্ঞানী শক্তি, ঠিক আছে, তোমার যে এরকমই তোমার যে পূর্ণ জ্ঞান বা এরকম কিছু একটা, ঠিক আছে, এটা ছিল মোটামুটি সক্রেটিসের একটা কথা। তো সক্রেটিসের স্টুডেন্ট কে ছিল আবার কি, প্লেটো। তো প্লেটোর একটা বিখ্যাত বই ছিল নাম হলো কি তোমার রিপাবলিক, ঠিক আছে। তো ওই লোক রিপাবলিক, প্লেটোর রিপাবলিক, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এবং এটাতে অনেক সময় এমসিকিউ চলে আসে যে প্লেটোর রিপাবলিক বা দ্য রিপাবলিক গ্রন্থটা কে লিখছে। এরপর ওনার স্টুডেন্ট ছিল হলো তোমার এরিস্টটল। আচ্ছা প্লেটো আবার একাডেমি নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে, এখানে ওনারা কি করতো, তাদের শিক্ষা দীক্ষা দেওয়া হইতো। এবং উনি একটা বই লিখছিল, বইয়ের নাম ছিল ডায়ালগ অফ সক্রেটিস, মানে সক্রেটিসের যে বিখ্যাত যে উক্তিগুলো আছে এই উক্তিগুলোর কথা চিন্তা করে একটা বই লিখছিল কি আমাদের কি, প্লেটো। তো প্লেটোর মৃত্যুর পরে বা প্লেটোর স্টুডেন্ট ছিল কি মোটামুটি আমাদের এরিস্টটল। এরিস্টটলকে দ্য পলিটিক্স লাইসিয়াম এর প্রতিষ্ঠাতা মোটামুটি কে ছিল, আমাদের কি, এরিস্টটল। বুঝতে পারছো? এই হলো মোটামুটি আমাদের গ্রিক যে দর্শনগুলো ছিল এই দর্শনের ক্ষেত্রে অনেক বেশি। তো এরিস্টটল আবার স্টুডেন্ট ছিল কে, আলেকজান্ডার। এবং আমরা টিচার স্টুডেন্ট না বলে আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে সুন্দর করে বুঝাতে পারি, এটা বলো কি, গৃহ শিক্ষক বা হোম টিউটর। বুঝতে পারছো? ওরা একে অপরের তোমার যে মোটামুটি সবার ক্ষেত্রে প্রযোজ্য না হইলো ওই এরিস্টটল আর আলেকজান্ডার, বুঝতে পারছো, এরিস্টটল আর আলেকজান্ডার, ঠিক আছে, ওদের ক্ষেত্রে মোটামুটি কথাটা অনেকটা কি করছে, প্রযোজ্য ছিল। বুঝতে পারছো? এখন গেল হইলো কি তাদের দার্শন চর্চা। এখন চলে আসো গ্রিক সাহিত্য বা কালচারের ক্ষেত্রে গ্রিকেরা মোটামুটি সবসময় তারা কি ছিল, বিখ্যাত ছিল। তো প্রাচীন যে গ্রিক যে সাহিত্যটা ছিল ওই সাহিত্যটাতে মহাকবি ছিল হোমার। উনি একজন অন্ধ, উনি একজন ব্লাইন্ড, ঠিক আছে, উনি একজন অন্ধ কবি ছিলেন, উনি চোখে দেখতে পারতো না, তাও ওনার ইলিয়াড এবং ওডিসি নামে তোমার এই যে বিখ্যাত দুইটা মহাকাব্য ছিল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মহাকাব্য কি, মহাকাব্য কি, মহাকাব্য কি, বাংলার দেশের ইতিহাসে বা বাংলার ইতিহাসে সবচেয়ে সর্বপ্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য, আর অনেক কিছু আসছে। মহাকাব্য কি, মহাকাব্য মানে হইল যখন বড় কোনো সভ্যতার ইতিহাসে বড় বিশাল বড় কোনো যুদ্ধকে কেন্দ্র করে কবিতার ভাষায় কয়েকটা স্বর্গে বিভক্ত যখন কোনো কাব্য রচিত হয় তখন বলা হয় কি, মহাকাব্য। যেমন মেঘনাদবধ কাব্য লিখছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি টোটাল 9টা স্বর্গে বা 9টা ভাগে রাম এবং রাবণের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধটা কি করছে, লিখছে, ঠিক আছে, এটা ছিল কি মহাকাব্য। এই যে প্রাচীন অন্ধকবি হোমার, উনি কি করছে, দুইটা লিখছিল, ইলিয়াড এবং ওডিসি, উনি কি করছিল, এই দুইটা মহাকাব্য লিখছিল। সবচেয়ে মজার কথা কি জানো, এই যে ওডিসি যে ইয়েটা আছে না, ঠিক আছে, ওডিসি যে একটা মহাকাব্য লিখছিল এইটার উপর ডিপেন্ডস করে আমাদের পৃথিবীর সর্বকালের সেরাদের মধ্যে একজন ডিরেক্টর নাম হলো ক্রিস্টোফার নোলান। কি, ক্রিস্টোফার নোলান, ইন্টারস্টেলার, টেনেট, অরফান, ঠিক আছে, আরো যে মুভিগুলো আছে ওইটার হলো ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান কি করছে, ক্রিস্টোফার নোলানের আপকামিং যে মুভি আছে, ঠিক আছে, আপকামিং যে মুভি আছে এই মুভির নাম হলো ওডিসি, ঠিক আছে। ওই মুভিতে বর্তমানে রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া,
তারপরে তোমার যে আরো যে অনেক বড় বড় অভিনেতারা অংশগ্রহণ করতেছে, বুঝতে পারছো? এই ওডিসি নিয়ে বর্তমান সময়ে ক্রিস্টোফার নোলান মুভি নিয়ে আসতেছে। গেল হইলো মহাকাব্য আর হোমার। এরপরে তৎকালীন সময়ে, আচ্ছা দেখো আমাদের পৃথিবীতে নাটক যেটা আছে না, নাটক নাটক পৃথিবীতে যে নাটক হয় না, নাটকের তো অনেক ট্র্যাজেডি, রোমান্টিক, কমেডি, ট্রাজি কমেডি, ঠিক আছে, ফার্স বা প্রহসনমূলক, এই যে এত এত ভাগগুলো আসছে না, তো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নাটক, আচ্ছা নাটক কি? নাটক মানে হলো তোমার সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে নির্দিষ্ট স্পেসিফিক কোনো কিছু নিয়ে কি করে জনগণের সামনে তুলে ধরা, ঠিক আছে। তৎকালীন সময় ছিল মঞ্চ নাটক, এখন তো ইউটিউবে নাটক অ্যাভেলেবেল দেখা যায়। তো পৃথিবীতে ইতিহাসে সর্বপ্রথম নাটক নিয়ে আসছে আমাদের গ্রিকরা, এবং তৎকালীন সময় সবচেয়ে জনপ্রিয় নাটকের নাম ছিল কি? এসকাইলাস। নাম কি? এসকাইলাস। এসকাইলাস ছিল সবচেয়ে জনপ্রিয়, এবং প্রমিথিউস, বাউন্ড, আগামেমনন ছিল ওনার মোটামুটি ওনার লেখা নাটক। তাহলে দেখো এসকাইলাস ছিল জনপ্রিয় নাট্যকার, নাট্যকার কে ছিল? আমাদের এসকাইলাস, এবং উনার লেখা কি ছিল? প্রমিথিউস, বাউন্ড ও আগামেমনন কি ছিল তাদের বিখ্যাত কি লেখা, বুঝতে পারছো? সরি 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 এসকাইলাস, প্রমিথিউস, আগামেমনন ওনারা ছিল, ঠিক আছে। এরপর তোমার যে এরপর তোমার সফোক্লিস যে ব্যক্তি আছে, এই সফোক্লিস ব্যক্তিটা মোটামুটি 100+ নাটক লিখছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল অ্যান্টিগনে ও ইলেকট্রা, ঠিক আছে, বুঝতে? এবং তার বিখ্যাত ট্র্যাজেডি নাটক ছিল রাজা ইদিপাস। রাজা ইদিপাস অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে রাজা ইদিপাস রচনা করেন কে? সফোক্লিস, ঠিক আছে। এবং রাজা ইদিপাস তোমার যে এটা ট্র্যাজেডি নাটক, ঠিক আছে, এটা বলা যায়। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হইল যে নাটকের শেষ মুহূর্তে বা নাটকের ফাইনাল সিনে যখন নাটকের বা মানে নাটক বা তোমার যে ওই যে ড্রামার মেইন প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টারের মৃত্যু হয়, কি মানে তোমার যখন মৃত্যু হয় বা বিচ্ছেদ হয় তখন তাকে বলে কি? ট্র্যাজেডি। ওই ট্র্যাজেডি নাটক ছিল কি? রাজা ইডিপাস। কে রচনা করছে? সফোক্লিস। দেখো ধ্রুপদী নাট্যকার ছিল একজন তোমার যে মানে তোর ইউরিপিদিস মানে ধ্রুপদী নাট্যকার, এবং তার তোমার যে এই বিখ্যাত নাটকের নাম ছিল ওরেস্তস। এরপরে দেখো ইতিহাস, ইতিহাস হিস্ট্রি। তো ইতিহাসের জনক বলা হয় কি? হেরোডোটাসকে, বুঝতে পারছো? ইতিহাস মানে কি? প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত যা পিছনে চলে গেছে তাকে যখন আমরা সত্যভাবে প্রমাণ করার মাধ্যমে যখন কোনো একটা বইয়ের ভিতরে লেখা হয়, ঠিক আছে, বা লেখনির মাধ্যমে রাখা হয় এবং সেটা প্রমাণিত, ভুলভাল না, এবং ভুলভালগুলো তো অনেক সময় ইতিহাস হয়ে যায়, তখন তাকে বলে কি? ইতিহাস। এটা অবশ্যই কিন্তু পাস্টের বা অতীতের ঘটনা, এটাকে বলে কি? ইতিহাস। তো আমাদের যে ইতিহাস আছে, ইতিহাসের জনক বলা হয় কি? হেরোডোটাসকে। ওনার যে হিস্টোরির বইটা ছিল ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে অমূল্য সম্পদ, বুঝতে পারছো? নাম কি? হেরোডোটাস। তৎকালীন সময়ে খ্যাতিমান তোমার যে কি বলে ইতিহাসবিদ কারা ছিলেন? থুসিডাইডিস ছিলেন, এবং তার যে লেখা বই ছিল দ্য হিস্ট্রি অফ দ্য পেলোপনেসীয় ওয়ার, ঠিক আছে, হিস্ট্রি অফ দ্য পেলোপনেসীয় ওয়ার ছিল তৎকালীন সময় অনেক বড় একটা বিখ্যাত একটা বই, কি? দ্য হিস্ট্রি অফ দ্য পেলোপনেসীয় ওয়ার। পেলোপনেসীয় ওয়ার কার মাধ্যমে হয়েছিল? এথেন্স প্লাস স্পার্টা। পেলোপনেসীয় ওয়ারে জিতছিল কারা? স্পার্টা। স্পার্টা জিতার পরে গ্রিসের অর্থনীতি বা গ্রিস সামগ্রিক কি হয়? দুর্বল হয়ে পড়ে। এইটা ছিল মোটামুটি এরপরে বিজ্ঞানসম্মত বা সায়েন্স বা আধুনিক ইতিহাসের জনক ছিল থুসিডাইডিস। তাহলে এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে থুসিডাইডিস কে ছিলেন, উনি কে ছিল? বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। এখন তোমাদেরকে যদি বলে ইতিহাসের জনককে, তখন তাদের কি বলা হয়? তোমাদেরকে কি বলতে হবে? হেরোডোটাস। তাহলে হেরোডোটাস কে ছিল? ইতিহাসের জনক। আর বিজ্ঞানসম্মত বা মডার্ন হিস্ট্রির জনক কে ছিল? আমাদের কি? থুসিডাইডিস। তো এই এরপরে দেখো আমাদের গ্রিকদের অবদান, দেখো গ্রিকদের অবদান কিন্তু এখনো শেষ হয় নাই। তো গ্রিক যারা আছে, আমাদের যে পৃথিবীতে যে মানচিত্র আছে না, মানচিত্র মানে কি? বা ম্যাপ, যে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে ডিস্টেন্স ম্যাপ বা ডিস্টেন্সের রুট, ডিস্টেন্স বা রুট চিনা, ঠিক আছে, ওইটার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটাই বলা হয় কি? ম্যাপ, বা এক জায়গা থেকে অন্য জায়গার পরিচিতি। ওই ম্যাপ প্রথম আবিষ্কার করছিল আমাদের গ্রিকরা, বা গ্রিক দার্শনিক যে ছিল আনাক্সিমান্ডোস। আনাক্সিমান্ডোস উনি কে ছিল? পৃথিবীতে সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেন। যেমন ধরো ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রামে কিভাবে যাবা, বা ঢাকা জেলার যে আয়তনটা আছে, ধরো এটা তোমার ঢাকা,
ঢাকা জেলার যে আয়তন আছে, এখানে মিরপুর, এখানে উত্তরা, এখানে বাড্ডা, এখানে রামপুরা, এখানে মোহাম্মদপুর, মাঝখানে ফার্মগেট, এখানে মতিঝিল, এখানে ধানমন্ডি, এখানে পুরান ঢাকা, এখানে কেরানীগঞ্জ বা এখানে বুড়িগঙ্গা। এই যে ঢাকার যে মানচিত্রটা যেটা আছে, এরকম মানচিত্র যে ধারণাগুলো আমরা বর্তমানে পাইতেছি, সর্বপ্রথম এই মানচিত্র অঙ্কন করছিল বা ধারণা দিয়েছিল আমাদের কি আনাক্সিমান্ডোস। উনি কে ছিলেন? আমাদের গ্রিকের ছিলেন, গ্রিক দার্শনিক বা গ্রিক ফিলোসোফার। তো তৎকালীন সময়ে আমাদের পৃথিবীতে বর্তমান সময়ে ম্যাথ ছাড়া চলাটা অসম্ভব। ম্যাথের আইডিয়া বা ম্যাথ ছাড়া চলাটা আমাদের বর্তমান পৃথিবীতে একেবারেই অসম্ভব। এবং সর্বপ্রথম পৃথিবীতে এই ম্যাথ নিয়ে যে ব্যক্তিটা আলোচনা করছে বা কাজ করছিল, উনার নাম ছিল পিথাগোরাস। উনার নাম কি ছিল? পিথাগোরাস। উনি ম্যাথ নিয়ে আলোচনা করছে। উনি ম্যাথে পিথাগোরাসের সূত্র নিয়ে আবিষ্কার করছে, ত্রিভুজের সূত্র বা যেগুলো আছে, এই যে ত্রিভুজ, পৃথিবীতে যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তার এক বাহুর সমান, অপর বাহুর সমান, এই যে এগুলো কি পিথাগোরাস আবিষ্কার করছে। এরপরে বিজ্ঞানী অ্যানাক্সাগোরাস, তারপর চিকিৎসা বিজ্ঞানে ছিল হিপোক্রেটিস। এই যে ব্যক্তিগুলো আছে, উনি কি ছিল? চিকিৎসা বিজ্ঞানে বা গণিতে, চিকিৎসায়, অন্য সব কিছুতে আলোচনা করছে। এখন চলে আসো অলিম্পিক, ঠিক আছে, বা খেলাধুলা, স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস বা অলিম্পিক। এটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি শর্টস আনতেছি। তো খ্রিস্টপূর্ব 776 অব্দে, 776 অব্দে পৃথিবীতে সর্বপ্রথম অলিম্পিক্স প্রতিযোগিতা শুরু হয়। আর সর্বপ্রথম এই অলিম্পিক্স প্রতিযোগিতা করে কে? আমাদের এই গ্রিসের ব্যক্তিরা। বুঝতে পারছো? 776 খ্রিস্টাব্দে অলিম্পিক্স। অলিম্পিক্স মানে কি? আশেপাশে তৎকালীন সময় যতগুলো নগর রাষ্ট্র ছিল, সবগুলো নগর রাষ্ট্রের মাধ্যমে একটা প্রতিযোগিতা হইতো। ওই প্রতিযোগিতার মাধ্যমে বিজয় নির্ধারণ করা হইতো এবং বিজয়ীদেরকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি বা একটা গিফট দেওয়া হইতো। এই যে গ্রিসের যে অলিম্পিক্সটা, বর্তমান সময়ে যেমন অলিম্পিক্স হয়, রিও ডি জেনেরিও অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্স, মেলবোর্ন অলিম্পিক্স, ওয়াশিংটন অলিম্পিক্স বা আমেরিকান বা যেটা অলিম্পিক্স হয় না, প্যারা অলিম্পিক্স হয়, এই অলিম্পিক্সের ধারণাটা সর্বপ্রথম চালু করছিল কারা? গ্রিকরা 776 খ্রিস্টাব্দে। এরপরে চলে আসো ভাস্কর্য। ভাস্কর্য মানে কি? যখন এই যে দেখো একটা পৃথিবী একটা ছবি দেখতেছো, আমরা এখানে একটা পিথাগোরাসের ছবি দেখতেছি, ঠিক আছে? তো পিথাগোরাসের ছবিটাতে যখন আমরা এখানে আকার বদলে যখন মাটি দিয়ে বা পাথর দিয়ে বা পাথরের গায়ে যখন খোদাই করে যখন আমরা কিছু একটা বানানো হবে বা একটা প্রতিকৃতি দেওয়া হবে, তখন তাকে বলা হয় কি? ভাস্কর্য। যেমন এই মিশরের ভাস্কর্য তৈরির ক্ষেত্রে বড় বড় ভাস্কর্য তৈরি অনেক বেশি বিখ্যাত ছিল। সেম ভাবে গ্রিসের খ্যাতিমান ভাস্কর ছিল তোমার এই যে মাইনর ফিদিয়াস এবং প্রাক সিটেলেস। এই যে ব্যক্তিগুলো আছে, এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তাও জানিয়ে রাখো। এরপরে মৃৎপাত্র। মৃৎপাত্র মানে কি? মাটির তৈরি যে পাত্র, বলে কি? মৃৎপাত্র। তো মৃৎপাত্রের গায়ে সুন্দর সুন্দর নকশা করা, আর্ট করা, ঠিক আছে? আজকে যখন আমি সায়েন্স ল্যাব দিয়ে আসতেছি অফিসে, তখন দেখলাম যে একজন ব্যক্তি ওই টিটি কলেজের এখানে কিছু জিনিস এই মাটির কোনো পাত্র বিক্রি করতেছে এবং প্রত্যেকটা পাত্রতে মাছ, ফুল, মানুষের ছবিগুলো আঁকা। এই যে মৃৎপাত্রে অঙ্কন করা হয়তো প্রাচীন গ্রিসের আমল থেকেও। এরপরে তৎকালীন সময়ে বাজার যে ছিল, খোলা স্থানে যে বাজারটা বসতো, একজন আলু বিক্রি করতো, একজন পটল বিক্রি করতো, একজন চাল বিক্রি করতো, অনেক মানুষ এগুলো কিনতো, মাছ বিক্রি করতো, মাংস বিক্রি করতো। এই যে একটা বাজার, বাজারের যে একটা ধারণা ছিল, খোলা স্থানের ধারণা, ওইটাকে অর্থনীতিতে গ্রিকরা সর্বপ্রথম নিয়ে আসছে। এবং খোলা বাজারকে বলে কি? আগোরা। আগোরা নামে বর্তমান সময়ে অনেক বড় একটা তোমার যে কি বলে বাজারের ব্র্যান্ড আছে আগোরা নামে, ঠিক আছে? বা এটা তোমার যে খাদ্যর সাথে রিলেটেড। এই ছিল মোটামুটি তোমাদের গ্রিকদের সাথে আমার আজকের আলোচনা। এই যে দেখো, এটা হলো তোমার গ্রিকের এই যে অলিম্পিক্স ছিল না, এই যে অলিম্পিক্সের ব্যবস্থাটা তোমার এই যে এখানে, এই যে দেখো না এখানে গ্যালারি, গ্যালারি, এই যে দেখো এখানে দৌড় দিতেছে, অন্য অন্য কাজ করতেছে, এখানে তোমার যে পেয়াদা, আর এখানে রাজা বাচ্চারা বসতো। এই যে অলিম্পিক্সের ধারণাটা, এটা মোটামুটি কি ছিল? একটা ছবি আঁকা ছিল এই কোনো একটা গুহাতে বা কোথাও। এই ধারণাটা আমরা এইভাবে পাই। বুঝতে পারছো? বর্তমানে দেখো বিভিন্ন স্টেডিয়াম আছে যেখানে খেলাধুলা হয় বা সবকিছু হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে সিন্ধু থেকে গ্রিক সভ্যতা আমরা আলোচনা করছি, মাঝখান দিয়ে হিব্রু সভ্যতা নিয়ে, ফিনিশীয় সভ্যতা নিয়ে বা সবকিছু সভ্যতা নিয়ে। তো তোমাদের অ্যাডমিশনে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের অ্যাডমিশনে প্রত্যেক বছর 2 থেকে 3টা প্রশ্ন থাকেই আমাদের এই সভ্যতা থেকে। 2 থেকে 3টা প্রশ্ন আমাদের প্রাচীন সভ্যতা থেকে থাকেই। বুঝতে পারছো? তো এই সভ্যতা গেলে কি করতে আমাদের অনেক বেশি পড়তে হবে, না পড়লে তোমরা কিছুই করতে কিছুই করতে পারো না, তো অনেক বড় একটা অংশ মিস করে যাবা। তো আমি চেষ্টা করছি খুবই 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 সহজ ভাষায় তোমাদেরকে এই জিনিসটা উপস্থাপন করার জন্য। প্রায় 1 ঘন্টার এই লেকচার। তোমরা যদি এই 2টা ক্লাস পড়ো, আমি ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ
আর কোনোদিন অ্যাটলিস্ট তোমাদের সভ্যতা রিলেটেড নিয়ে কোনোদিন কোনো সমস্যা হবে না। এবং এই 2টা ক্লাস তোমরা সম্পূর্ণ দেখো, দেখার পরে যদি সভ্যতা নিয়ে কিছু না বুঝো আমাকে কোশ্চেন করো, আশা করি কোনো কিছু বোঝা বাকি নাই, এবং এটা পড়লে তোমরা কি করতে পারবা, সবগুলো জিনিস কন্টিনিউ করতে পারবা। তো এই ছিল তোমাদের আজকের লেকচার। পরবর্তী লেকচারটা আবারও দেখা হবে, ঠিক আছে, পরবর্তী অন্য কোনো একটা লেকচারে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া কিচ্ছু হবে না। যারা সিনিয়র যারা আছে, জুনিয়র যারা, সবাই আমার ভিডিও যারা দেখতেছো, সবার প্রতি একটা অনুরোধ, তোমরা এটা সাবস্ক্রাইব করতে পারো, আমার চ্যানেলকে লাইক করতে পারো, কমেন্টস করতে পারো। পরবর্তীতে আমার যদি কোনো উপদেশ থাকে, উপদেশ আমাকে দিতে পারো। বাট আমি এতটুকু বলতে পারি, আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে চ্যানেলকে বোঝানোর। আশা করি এতটুকু ক্লাস করলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তাহলে সেই পর্যন্ত ভালো থাকো তোমরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থাকো তাহলে, আসসালামু আলাইকুম।